ওকে, সো আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা আজকে অফিসিয়ালি আমাদের ফিজিক্সের ফোর্থ চ্যাপ্টার দিয়ে শুরু করতে যাচ্ছি। এসএসসি ফিজিক্সের চ্যাপ্টার নাম্বার 3 এবং আমাদের ফার্স্ট লেকচার হবে আজকে। তো আজকের ক্লাস থেকে আমরা কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস জানবো। ইম্পর্টেন্ট জিনিসগুলোর মধ্যে রয়েছে মূলত প্রথমত থাকবে জড়তা, তারপর থাকবে নিউটনের প্রথম সূত্র, তারপর আমরা দেখবো যে বল কি, বল নিয়ে কিছু জিনিসপত্র দেখবো, তারপরে বলের কিছু প্রকারভেদ আমরা দেখবো, স্পর্শ বল, অস্পর্শ বল, সাম্য বল, অসাম্য বল এবং কিছু মৌলিক বল নিয়ে আলোচনা করব। এবং আজকের ক্লাসে যে শেষ টপিক থাকবে সেটা হচ্ছে ঘাত বল। ঘাত বল দিয়ে আজকের ক্লাসটা আমরা মূলত শেষ করব। আমি আছি তোমাদের সাথে তাওসিফ ইসলাম। চলো শুরু করা যাক। ওকে, তো আশা করি ক্লাসটা খুব হেল্পফুল হবে তোমাদের জন্য। আমরা ক্লাসটা খুব ইফেক্টিভলি দেখার চেষ্টা করব এবং আমাদের সাথে সাথে তোমরা দেখার ট্রাই করবা। তোমরা আশা করি অনেক উপকৃত হবা। ঠিক আছে, সো লেটস কাম টু দ্য ফার্স্ট স্লাইড, দ্যাট ইজ অ্যাবাউট জড়তা। ঠিক আছে, জড়তা। দেখো, আমরা যখন আহ কোনো একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট অবস্থায় থাকি, সেটা হতে পারে স্থির, হতে পারে গতিশীল, তাই না? তো যখন হঠাৎ করে কোনো একটা জায়গা থেকে তোমার উপর কোনো ধরনের বল প্রয়োগ করা হয়, ফোর্স অ্যাপ্লাই করা হয়, তখন কি হয়? তোমার অবস্থান চেঞ্জ হয়ে যায় না? বা অবস্থান চেঞ্জ হওয়ার একটা টেন্ডেন্সি ক্রিয়েট হয়, একটা প্রবণতা ক্রিয়েট হয়। যেমন দেখো, আমি যে ছবিটা দিয়ে রাখছি এখানে বাসের মধ্যে, তাই না? বাসের মধ্যে একটা লোক দাঁড়ায় আছে, দেখছো? এই লোকটা দাঁড়ায় আছে। বাস যখন, মনে করো বাস ইন মোশন, মনে করো বাস ইন মোশন, এই যে এই সময়টা যখন বাসটা চলতে থাকে তখন ওই লোকটা কি করে? নর্মালি দাঁড়ায় আছে, ঠিক আছে। যখন বাসটা ব্রেক করে, বাস যখন ব্রেক করে তখন কি হয়? সে সামনের দিকে ঝুঁকে পড়ে না? তারপর হঠাৎ করে যখন আমার বাসটা জোরে চালানো শুরু হয়ে যায়, স্পিড দেয়, তখন সে আবার পিছনের দিকে মুভ করে। তো এই যে মুভমেন্ট, মনে করো যখন স্থির ছিল, তারপর বাসটা যখন ব্রেক করলো, তখন ওই স্থির অবস্থান থেকে সে সামনের দিকে ঝুঁকে গেল। আবার যখন বাসটা স্পিড আপ করলো, যখন তার গতিটা বাড়ায় দিল, তখন কি হয়েছে? তখন সে আবার পিছনের দিকে চলে যায়, তাই না? তো এই যে অবস্থা চেঞ্জ হয়ে যায়, তো একটা বস্তু সব সময় যে অবস্থায় থাকতে চায়, সেই অবস্থায় থাকার যে প্রবণতা, তাকেই বলে হচ্ছে জড়তা। আমরা যদি একটা সংজ্ঞাটা লিখি, কোনো বস্তু কোনো বস্তু যে অবস্থায় ছিল সে অবস্থায় থাকার যে প্রবণতা, থাকার যে প্রবণতা, তাকেই বলি আমরা জড়তা। তাকেই জড়তা কি বলি? তাকেই জড়তা বলি, ঠিক আছে। তাকেই জড়তা বলা হয়। এখন জড়তা দুই রকমের হয়, বুঝছো? জড়তা কয় রকমের হয়? জড়তা হচ্ছে দুই রকমের হয়। এক রকমের জড়তাটা হচ্ছে গতি জড়তা। জড়তা দুই রকমের, একটা হচ্ছে গতি জড়তা, একটা হচ্ছে গতি জড়তা, আরেকটা হয় স্থিতি জড়তা। গতি জড়তা মানে কি? গতি জড়তা মানে হচ্ছে কোন একটা বস্তু তার গতির জন্য যে অবস্থায় ছিল, সে অবস্থায় থাকার যে প্রবণতা, তাকে বলে গতি জড়তা। যেমন এই যে এখানে লেখা আছে না, বাস ইন মোশন। বাস ইন মোশন, এটা হচ্ছে তার গতি জড়তার অবস্থা। এই যে বাস ইন মোশন, এই জায়গাটা হচ্ছে তার গতি জড়তার অবস্থা। আর যখন বাসটা ব্রেক করে, তখন তো সে সামনের দিকে চলে গেল, ঠিক আছে। আর স্থিতি জড়তা কি? স্থিতি জড়তা হচ্ছে স্থির অবস্থানে থাকার পর যে জড়তা, সেটা হচ্ছে তার স্থিতি জড়তা। স্থির অবস্থায় থাকার যে জড়তা, তাকে বলি স্থিতি জড়তা। আর গতিশীল অবস্থায় থাকার যে প্রবণতা বা জড়তা, তাকে বলে হচ্ছে গতি জড়তা। তো স্থিতি জড়তাটাও এখানে সেম, বাস ইন মোশন, সেখানে তো সে গতিশীল থাকলেও আলটিমেটলি সে আমাদের চোখে স্থির আছে, তাই না? রিলেটিভলি কিন্তু সে স্থির, কিন্তু বাসের জন্য সে আবার গতিশীল। তো এই যে গতিশীল একটা সিস্টেমের মধ্যে সে নিজে গতিশীল ওই সিস্টেমের সাপেক্ষে, কিন্তু আমাদের সাপেক্ষে সে আবার স্থির, বা সে তার নিজের সাপেক্ষে কিন্তু স্থির, তাই না? তো এই স্থির অবস্থায় তার যেই আহ যে প্রবণতা স্থির থাকার, সেটাকে কিন্তু আমরা কি বলতেছি? যে স্থিতি জড়তা। ঠিক আছে, তো এই হচ্ছে জড়তার টপিক। জড়তা দুই রকম, একটা হচ্ছে গতি জড়তা, একটা হচ্ছে স্থিতি জড়তা।
ঠিক আছে। আচ্ছা, আমরা যদি একটু বলি যে এটার ইংলিশটা কি, জড়তার ইংলিশ হচ্ছে ইনার্শিয়া। ঠিক আছে। জড়তার ইংলিশ কি? জড়তার ইংলিশ হচ্ছে ইনার্শিয়া। ঠিক আছে। ওকে, এই পর্যন্ত হচ্ছে আমাদের জড়তা নিয়ে টপিক গেল। এরপর আমরা চলে আসি বল কি। ঠিক আছে, এরপর আমরা চলে আসি অতি গুরুত্বপূর্ণ একটা জিনিস, অতি গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে বল। এই বলটা কিন্তু ফুটবল না। ঠিক আছে, যে এই বলটা কিন্তু ফুটবল না। ঠিক আছে, এই বলটা কিন্তু ফুটবল না, বা তোমরা যে ক্রিকেট বল, টেনিস বল, ঠিক আছে, এগুলা কিন্তু ওই বল না, টেনিস বল না। ঠিক আছে, এই বলটাকে তোমরা এভাবে ফিল করবা প্রথম প্রথম, বলটাকে তোমরা প্রথম প্রথম এভাবে ফিল করবা যে শক্তি, পাওয়ার, এই জিনিসটাই হয়তো বা বল। মানে আমরা কোন একটা জিনিসে খুব বেশি শক্তি দিচ্ছি, শক্তি দিয়ে আমি জিনিসটার অবস্থা চেঞ্জ করতেছি। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা এভাবে সেটা বুঝে থাকি যে আমরা এখানে বল প্রয়োগ করতেছি। যেমন দেখো এই মানুষটা, দেখো তো এই মানুষটা কি করতেছে, এই মানুষটা কি করতেছে, এই যে একটা বস্তু ছিল আমাদের, এই বস্তুর উপর সেই যে এফ যে দিতেছে না, এফ, অ্যারো দিয়ে এফ লেখা, এই এফটা হচ্ছে মূলত ফোর্স বা বল। বলের ইংলিশ হচ্ছে ফোর্স, হ্যাঁ। তো যে এফ দিচ্ছে বা বল প্রয়োগ করতেছে, আলটিমেটলি আমরা যদি এই জিনিসটাকে বাংলা ভাষায় একটু চিন্তা করি, দেখো কি হয়, যে আমার অনেক শক্তি আছে গায়ের মধ্যে, তো ওই শক্তি দিয়ে আমি এই এম ভরের যে বস্তুটা, এটাকে মনে করতে এম ভরের বস্তু, এই এম ভরের বস্তুটাকে আমি এই দিক বরাবর ঠেলতেছি, এই দিক বরাবর ঠেলতেছি, তাই না? তো এটাকেই মূলত আমরা এভাবে মনে করতে পারি যে হয়তোবা জিনিসটা আমি শক্তি অ্যাপ্লাই করতেছি, শক্তি অ্যাপ্লাই করে জিনিসটাকে আমি সরানোর ট্রাই করতেছি, এম ভরের বস্তুটাকে সরানোর ট্রাই করতেছি। আলটিমেটলি এই যে শক্তি জিনিসটা আমরা যেটা ফিল করতেছি, শক্তির মাধ্যমে আমরা অবস্থা চেঞ্জ করি, এই শক্তিটা আলটিমেটলি একটা বল। ঠিক আছে, এটা শক্তি না। ফিজিক্সে তোমরা দেখবা যে শক্তি একটা আলাদা টপিক, এবং এই যে ফোর্স বা বল এটা আলাদা টপিক। তো দুইটা কিন্তু দুই ধরনের টপিক। আমাদের কাছে মনে হতে পারে যে আমরা শক্তি দিচ্ছি, আমরা অনেক শক্তিশালী, কিংবা কম শক্তি যেটাই হোক না কেন, শক্তির মাধ্যমে আমরা কোন একটা বস্তুর অবস্থা চেঞ্জ করি। এক্ষেত্রে মনে হতে পারে যে ভাইয়া যে ফোর্সের কথা বলতেছি, বা এফ এর কথা বলতেছি, কিংবা বলের কথা বলতেছি, এটা মনে হয় সেই শক্তি। বাট আলটিমেটলি এটা কিন্তু ফিজিক্সের ভাষায় শক্তি না। বাংলা ভাষায় শক্তি মনে হতে পারে, কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু এই বলটা শক্তি না। শক্তি পুরোপুরি আলাদা একটা কনসেপ্ট, সেটা আমরা চ্যাপ্টার, আই গেস চ্যাপ্টার কোন চ্যাপ্টারে আছে, চ্যাপ্টার 4 এ মেবি আছে, যে কাজ ক্ষমতা শক্তি যে চ্যাপ্টারটাতে আছে, ওইখানে গিয়ে আমরা মূলত দেখবো। ঠিক আছে। তো এই বল জিনিসটা হচ্ছে, মনে করো, মনে করো একটা, আমরা যদি একটা জায়গা নিই, সাপোজ এখানে আমরা একটা জায়গা নেব, এটা মনে করো একটা ফিল্ড। ঠিক আছে, এই ফিল্ডের মধ্যে মনে করো এখানে আমাদের একটা, ফিল্ডের মধ্যে মনে করো এখানে আমাদের একটা বল আছে। ঠিক আছে, এটা 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 হইতে পারে সেই টেনিস বল বা ক্রিকেট বল, ফুটবল, যেটা বলো, এটা সেই বল হতে পারে। ঠিক আছে, এটাকে আমি মনে করি এম ভরের কোন একটা বল। এখন এই এম ভরের কোন একটা বলকে আমি যদি, আমি যদি এই দিক বরাবর, দেখো আমি যদি এই যে বাম থেকে ডানে, আমি যদি বাম থেকে ডানে এটার কিছু দূর সরণ ঘটাতে চাই, সরণ ঘটাতে চাই, তখন আমরা কি করি, মনে করো আমি এই বলটাকে এখান থেকে এই জায়গাটার মধ্যে নিয়ে আসলাম, এই বলটাকে আমি ওই আগের অবস্থান থেকে, মনে করো এটা আমাদের এই অবস্থান ছিল, এই অবস্থান থেকে আমি বস্তুটাকে বি অবস্থানে নিয়ে আসছি। তো কি এমনি এমনি চলে আসবে? এমনি এমনি কিন্তু চলে আসবে না। তার মানে আমার ওই বলটার অবস্থানের পরিবর্তন ঘটানোর জন্য কিছু একটা করতে হবে, তাই না? কিছু একটা করতে হবে না? তো ওই কিছু একটাই হচ্ছে মূলত আমাদের কি, ওই কিছু একটাই হচ্ছে আমাদের একটা ফোর্স অ্যাপ্লাই করা লাগে। বুঝছো? ওই কিছু একটাই হচ্ছে আমার ওই বস্তুটার উপর কি করা লাগে, একটা ফোর্স অ্যাপ্লাই করা লাগে। ফোর্স অ্যাপ্লাই করলেই গিয়ে দেন হচ্ছে গিয়ে বস্তুটা এ অবস্থান থেকে এই বি অবস্থানের দিকে মুভ করবে। ওই শক্তি যেটাকে আমরা অ্যাপ্লাই করব, বা কিছু একটা অ্যাপ্লাই করার মাধ্যমে তো সে যাবে, তাই না? ওই ওই জিনিসটাই হচ্ছে তোমাদের বল। ঠিক আছে, ওই বল প্রয়োগের মাধ্যমে আমরা মূলত যেটা করি, কোন একটা বস্তুর এক জায়গা থেকে অন্য জায়গায় অবস্থান পরিবর্তন ঘটাই। এখন অবস্থান পরিবর্তন ঘটবে কি ঘটবে না সেটা পরের হিসাব। মনে করো এখানে তো আমাদের কি হয়েছে, মনে করো বস্তুটা এখানে ছিল না, এই মনে করো ছিল, এখানে বি অবস্থানে ছিল, তো এখান থেকে এখানে সে কিছু পরিমাণ দূরত্ব চলে গেছে, তাই না? এখন এটা দূরত্ব ক্রিয়েট হয়েছে, বাট দূরত্ব ক্রিয়েট নাও হতে পারে। তুমি চিন্তা করো, এমন কিছু একটা আছে তোমার সামনে, তোমার সামনে মনে করো অনেক বিরাট বড় একটা পাথরের খন্ড আছে, 100 কেজি 200 কেজি ওজনের, হইতে পারে না?
এখন তুমি যদি যাও, তোমার তোমার গায়ে মনে করো শক্তি খুব কম বা আছে, সাপোজ কিছু শক্তি আছে, এখন তুমি মনে করো এটাকে ধাক্কাইলা, তুমি সরাইতে পারবা? 200 কেজি 300 কেজি ওজন একটা পাথরের খন্ডকে সরাইতে পারবা না কিন্তু। তো তুমি কিন্তু তোমার শক্তি খরচ করতেছো বাংলা ভাষায়, আর ফিজিক্সের ভাষায় হচ্ছে তুমি বল প্রয়োগ করতেছো, কিন্তু আলটিমেটলি কি কোনো কি হচ্ছে না, ওই মানে পাথর খন্ড যেটা, ওটা কিন্তু কোনো অবস্থান পরিবর্তন ঘটতেছে না, অবস্থান পরিবর্তন করতেছে না। মনে করো যে এরকম, মনে করো যে এরকম, এটা মনে করো আমাদের একটা জায়গা, এবং এখানে মনে করো যে একটা এরকম একটা পাথরের খন্ড আছে, মনে করো এই যে বড় এটা, এটা মনে করো একটা পাথরের খন্ড, ঠিক আছে? এই যে মনে করো এটা একটা পাথরের খন্ড, মনে করলাম এটার ভর কত হতে পারে, 300 কেজি সাপোজ, ঠিক আছে? এটা ভর মনে করো 300 কেজি। এখন তুমি একটা মানুষ এখানে দাঁড়াইছো, তুমি একটা মানুষ মনে করো এখানে দাঁড়াইছো, আমি যদি একটু এটার মতো আঁকি, সাপোজ এরকম হবে, তবে কি এরকম ঠেলতেছে, এরকম, ঠিক আছে? সাপোজ গিয়ে এরকম মনে করো যে কেউ একজন ঠেলতেছে এটা, হ্যাঁ, এই যে ঠেলতেছে, মনে করো যে এটা হচ্ছে মনে করো তুমি, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে তুমি, তোমার তো আর কতটুকুই বা শক্তি, আর তুমি কি এদিকে যে বল প্রয়োগ করতেছো, তুমি মনে করো এদিকে বল প্রয়োগ করতেছো, বল প্রয়োগ করে তুমি এই ক্ষেত্রে কিন্তু আমাদের পাথরটাকে তুমি মনে করো সরাইতে পারো না, সরাইতে পারো না মানে D = 0 মিটার, কিন্তু তুমি অ্যাপ্লাই করছো না ফোর্স, ফোর্স কিন্তু অ্যাপ্লাই করছো। তো তুমি সরাইতে পারতেছো কিনা বা বস্তুর অবস্থান পরিবর্তন ঘটাতে পারতেছো কিনা সেটা পরের হিসাব, কিন্তু তুমি যা প্রয়োগ করতেছো, যেটাকে আমরা বাংলা ভাষায় তোমরা শক্তি হিসেবে ফিল করবা, ওই জিনিসটাই হচ্ছে মূলত বল, ঠিক আছে? ওই জিনিসটাই কি, ওই জিনিসটাই হচ্ছে মূলত বল। ওকে, এখন এভাবে বলা হয় যে মনে করো এই যে এ বস্তুটা ছিল, এই যে এ বস্তুটা ছিল, এ বস্তুটা সরি এম ভরের যে বস্তুটা ছিল সেটা এ অবস্থান থেকে বি অবস্থানের দিকে গেল। আগে তার বেগ কত ছিল বলতো? আমরা তো গতি চ্যাপ্টার থেকে পড়ছি যে কোন একটা বস্তু যখন স্থির থাকে তখন তার স্থির অবস্থায় যে বেগ, ওই বেগটাকে আমরা আদি বেগ বলি, আদি বেগ বলি, তাই না? আদি বেগ কত থাকে? 0 থাকে না? আদি বেগ 0 থাকে। যখন আমরা কোন একটা বস্তুর উপর এরকম ফোর্স অ্যাপ্লাই করি, তখন কি করে ওই বস্তুটা অবস্থান পরিবর্তন করে ফেলে, অবস্থান পরিবর্তন করে সে কোন একটা নির্দিষ্ট জায়গা থেকে একটা নির্দিষ্ট জায়গার দিকে চলে যায়, নির্দিষ্ট জায়গার দিকে চলে যায়, তাই না? এই যে দিকে, কোন একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে, কোন একটা নির্দিষ্ট দিকে তার কি ঘটতেছে, সরণ ঘটতেছে। তখন কিন্তু আমরা আর দূরত্বর কথা বলি না, তখন আমরা কি কিসের কথা বলি, তখন কিন্তু আমরা সরণের কথা নিয়ে আসি, তাই না? তো আমরা তখন বলতে পারি এই যে ডিটা ছিল বা দূরত্ব ছিল, এটাকে আমরা তখন বলতে পারি যে এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের একটা এস, ঠিক আছে? এস ফর কি, এস ফর হচ্ছে ডিসপ্লেসমেন্ট বা সরণ। তো যখন ইউ আদিবেগ থেকে সে কিছুটা বল প্রয়োগ করে সে বি অবস্থানের দিকে যাচ্ছে, তখন মনে করি যে তার বেগটা হচ্ছে v = v মিটার পার সেকেন্ড, মানে কোনো একটা বেগ সাপোজ তার আছে, এবং এইখানে যাইতে তার যদি t সেকেন্ড সময় লাগে, মনে করো আমাদের এই এ অবস্থান থেকে বি অবস্থানে যাইতে যদি বস্তুটা t সেকেন্ড সময় লাগে, তাহলে আমরা বলতে পারি না ত্বরণ, ত্বরণ বলতে পারি? ত্বরণ আমাদের কি ছিল বলতো? আমরা প্রথম চ্যাপ্টারে পড়ছি না, গতি চ্যাপ্টারে পড়ছি না, ত্বরণ কি ছিল? ত্বরণ ছিল শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই সময়, a = v - u/t। পড়ছি না? পড়ছে কিন্তু। আচ্ছা, তো এই যে ফোর্সটা হবে আমাদের, এই যে ফোর্সটা নিয়ে আমরা কথা বলতেছিলাম, এই যে ফোর্সটা, এই ফোর্সের মানটা হয় হচ্ছে ওই যে বস্তুটা, যে বস্তুটাকে আমি সরানোর চেষ্টা করতেছি, ওই বস্তুর ভর ইনটু ইনটু ওই বস্তুর উপর ওই মানে বাহ্যিক একটা বল প্রয়োগ করার মাধ্যমে যে ত্বরণটা হয় না, ওই ত্বরণটা মনে করো v - u/t। তো সেক্ষেত্রে আমরা এরকম ভাবে বলে দিই যে এফ এর মানটা হয় হচ্ছে ওই বস্তুটা এবং তার ত্বরণের যে গুণফল, সেই গুণফলটাই হচ্ছে আমাদের ওই বস্তুর উপর প্রযুক্ত বলের মান, ঠিক আছে? এটা হচ্ছে একদম সোজাসাপটা কথাবার্তা যে কোন একটা বস্তুর উপর যে পরিমাণ বাহ্যিকভাবে আমি যদি কোন একটা প্রভাব ফালাইতে পারি, ওই প্রভাব ফালানোর কারণে যদি বস্তুটার কিছু পরিমাণ সরণ ঘটে এবং এর ফলে সে যদি কিছুটা বেগ প্রাপ্ত হয়, সে যদি কিছুটা বেগ প্রাপ্ত হয় এবং এই বেগটা যদি t সেকেন্ড সময়ে ইউ আদি বেগ থেকে ভি শেষ বেগ পর্যন্ত হয়, সেটা যদি t সেকেন্ডে ঘটে, সেক্ষেত্রে ওই বলের মানটা হবে আবার ওই বলের যে মানে ওই বস্তুর যে ভর ছিল এবং বস্তুটার যে ত্বরণ ক্রিয়েট হয়েছে ওই সময়ের মধ্যে, তার গুণফলের সমান। সো F = কি, ma। এটাই হচ্ছে মূলত আমাদের বলের মান, এটাই হচ্ছে আমাদের কি, এটাই হচ্ছে আমাদের বলের মান। বুঝতে পারছি না? সো এটা হচ্ছে মূলত আমাদের বল। ওকে, সো নেক্সট মুভ অন টু দ্য নেক্সট স্লাইড, দ্যাট ইজ অ্যাবাউট স্পর্শ বল এবং অস্পর্শ বল।
এটা হচ্ছে আমাদের বলের একটা অপ্রধান কি বলে প্রকার। এটা কিন্তু আমাদের প্রধান প্রকার ভেদের মধ্যে না, যে আমরা বলি না বল এত প্রকার, ওর মধ্যে কিন্তু এটা না, এটা হচ্ছে একটা বলের অপ্রধান প্রকার ভেদ। ঠিক আছে, দ্যাটস নট ম্যান্ডেটরি, বাট যেহেতু আছে, টপিকটা আছে, আমি একটু বলে দিই যে এরা কি। মনে করি স্পর্শ বল এবং অস্পর্শ বল। তোমরা জিনিস চিন্তা করো, যখন আমরা কোনো কিছুকে টাচ করি, মনে করো আমরা কোনো কিছুকে টাচ করি, মনে করো তুমি এখন কিভাবে আছো, তুমি মনে করো কলম টাচ করে আছো, খাতা টাচ করে আছো। হ্যাঁ, এই যে টাচের ব্যাপারটা আমাদের কাছে কি মনে হয় যে আমরা আসলেই কোনো কিছুকে স্পর্শ করতে পারি, আমরা আসলেই কোনো কিছুকে স্পর্শ করতে পারি। কিন্তু এই ভৌত জগতে জানো, আসলে কোনো কিছুকে টাচ করা সম্ভব না। আমরা যতই বলি না কেন, হ্যাঁ আমি এটা টাচ করছি, বা আমি এখন কলমটা টাচ করে আছি, বা সামথিং আমি কোনো একটা কিছু স্পর্শ করছি, তো এই স্পর্শটা না কখনো সম্ভব হয় না আসলে, জানো। এটা যদিও আমাদের কাছে শুনতে অবাস্তব লাগে, কিন্তু আসলে কিন্তু আমরা এই ইহজগতে বা এই ভৌত জগতে সবকিছুকে টাচ করতে পারি না। ইভেন আমরা এই টাচটা আসলে একটা অসম্ভব ব্যাপার। কেন অসম্ভব ব্যাপার? তুমি দেখো, এই পৃথিবীতে সবকিছু, প্রত্যেকটা বস্তুই কিন্তু কি দিয়ে তৈরি বলতো? অণু, পরমাণু, তাই না, অ্যাটম দিয়ে তৈরি। তো এই অ্যাটম গুলার মধ্যে কি থাকে? অ্যাটম গুলার মধ্যে কি থাকে বলতো? আমরা যদি একটা অ্যাটম দেখি দিকে, আমরা একটু অ্যাটম দেখি, ঠিক আছে? এই মনে করো একটা অ্যাটম, এটা মনে করো একটা অ্যাটম, ঠিক আছে, বা একটা পরমাণু। সেম টু সেম তুমি যদি আরেকটা, আমরা যদি আরেকটা অ্যাটম নেই, মনে করো এটা হচ্ছে আমাদের আরেকটা অ্যাটম। অ্যাটমের ভিতর আমরা কি থাকে জানি না? অ্যাটমের ভিতর আমাদের কি থাকে? অ্যাটমের ভিতরে কি থাকে? একদম কেন্দ্রে থাকে হচ্ছে আমাদের নিউক্লিয়াস। এটার ক্ষেত্রে একদম কেন্দ্রে আছে নিউক্লিয়াস। এবং বাইরে, মানে এই যে কক্ষপথ গুলা থাকে, মনে করো এই যে একটা রাউন্ড দেখতেছো না, রাউন্ডটা কিন্তু কক্ষপথ। সবাই জানি তো, তাই না? রাউন্ড গুলা হচ্ছে কক্ষপথ। এখন মনে করো এই কক্ষপথ গুলোর মধ্যে কি থাকে? এই কক্ষপথ গুলোর মধ্যে ইলেকট্রনস থাকে, তাই না? ইলেকট্রন গুলা ঘূর্ণায়মান অবস্থায় থাকে। এই যে এরকম ভাবে ঘূর্ণায়মান অবস্থায় আমাদের কি থাকে? ইলেকট্রনস থাকে। এই পরমাণুর ক্ষেত্রে যেমন থাকবে, আমাদের এই পরমাণুর ক্ষেত্রেও কি থাকবে? তেমন থাকবে। এখন দেখো, তুমি যে কলমটা হাতে ধরে আছো, সেই কলমটা অবশ্যই কোনো না কোনো পদার্থ দিয়ে তৈরি হয়েছে, তাই না? কোনো না কোনো পদার্থ দিয়ে তৈরি হয়েছে। ইভেন তুমি তো একটা হিউম্যান বিং, তোমার ভিতরে তুমি জানো না যে কত ধরনের ধাতব পদার্থ আছে। তুমি কলা খাও, কলার মধ্যে কি থাকে? কলার মধ্যে লোহা থাকে না? লোহা থাকে না? লোহা অ্যাকচুয়ালি কি ফেরাম না? তো তুমি যে কলাগুলা খাচ্ছো, তো তোমার পেটের ভিতরে তাহলে কি লোহা ক্রিয়েট হয়ে গেছে না? লোহাগুলা আসলে বাস্তব জগতে আমরা যে লোহা দেখি, ওই লোহা না হলেও লোহা একটা যেহেতু পরমাণু বা পদার্থ বা অ্যাটম, তো তোমার গায়ের ভিতরে কিন্তু আসলে লোহা আছে ঠিক আছে, বা লৌহ আছে। সো এই যে দেখো, মনে করো তুমি তুমি যখন কোন একটা জিনিসকে টাচ করতে যাও, কোন একটা জিনিসকে টাচ করতে যাও, তখন দেখো এইটা মনে করো তোমার হাত, হ্যাঁ, তোমার হাতেও কি আছে? অসংখ্য কোষ আছে, তাই না? মনে করো তোমার যে হাত, হাতে কি থাকে? কি থাকে? অসংখ্য কোষ আছে। অসংখ্য কি থাকে? কোষ থাকে। কোষ কি দিয়ে তৈরি? কোষ হচ্ছে অনেকগুলো অর্গানেলস দিয়ে তৈরি, তাই না? অর্গানেলস দিয়ে তৈরি। এই যে অর্গানেলস গুলা বা কোষীয় অঙ্গাণু যারা আছে, তাদের ভিতরে তুমি কোন একটা কিছু নিয়ে চিন্তা করো, মনে করো মাইটোকন্ড্রিয়া। মনে করো কি? মাইটো সাপোজ মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার ভিতরে কি হয়? মাইটোকন্ড্রিয়ার ভিতরে তো এটাকে কি বলে, ওই যে শক্তি উৎপন্ন হয়, তাই না? যে এটিপি ক্রিয়েট হয় আর কি ওই জায়গাটার মধ্যে। আমি যদিও ভালো পারি না বায়োলজি, বাট এতটুকু জানি যে মাইটোকন্ড্রিয়াকে শক্তির আধার বলা হয়। এবং তার মানে কি, এই যে মাইটোকন্ড্রিয়া, তার মানে এটার ভিতরে যেহেতু শক্তি উৎপন্ন হচ্ছে, সেখানে কার্বন থাকে, অক্সিজেন থাকে, হাইড্রোজেন থাকে, অনেক কিছুই তো থাকে, তাই না? পাইরুভিক অ্যাসিড, হাবিজাবি বহুত কিছু থাকে। তো এই যে দেখো, আমরা যদি একদম অ্যাটমিক পর্যায়ে চলে যাই, অ্যাটমিক পর্যায়ে গেলে আমরা কিন্তু শেষ পর্যন্ত ওই বিভিন্ন ধরনের মৌলই পাবো, যেগুলো পর্যায় সারণীতে আমরা দেখছি। তো এই মৌলগুলো তার মানে কি আমাদের গায়ের ভিতরে আছে, ওই মৌলগুলো আমাদের গায়ের ভিতরে আছে, এবং আলটিমেটলি এই মৌলগুলো দিয়ে কিন্তু আমাদের শরীরটা গঠিত। তো আমাদের শরীর, বা আমরা যদি শুধুমাত্র একটা হাতের কথা চিন্তা করি, হাতকে যদি তুমি জুম করো, একদম সর্বোচ্চ জুম করলে দেখবে যে এর বিভিন্ন ধরনের অণু, পরমাণু এগুলো তোমাদের হাতের মধ্যে আছে। ইভেন তোমার হাতে বালু, ময়লা এগুলো আছে না, ডাস্ট, যেগুলা ডাস্টের মধ্যে কি আলটিমেটলি ওই পদার্থগুলা বা পরমাণু বলো বা মৌল বলো, সেগুলাই কিন্তু আলটিমেটলি থাকে। আচ্ছা, তো মনে করো তোমার একটা হাত, হাত দিয়ে তুমি যেই জায়গাটার মধ্যে কলমটাকে টাচ করে আসো, তো ওই তোমার হাত এবং কলমের ওই স্পেসিফিক প্লেস যেখানে দুইটার স্পর্শ ঘটছে,
ওইটার ক্ষেত্রে মনে করো এইটা হচ্ছে তোমার হাত, এটা মনে করো তোমার হাত, এইটা মনে করো তোমার যদি কলম হয়, এটা যদি তোমার কলম হয়, এবং এই হাতের মধ্যে যেই জায়গাটা কলমকে টাচ করছে ওই জায়গাটার মধ্যে অনেক ধরনের অনুপরমাণু আছে না তোমার হাতের মধ্যে আছে। আর যে কলমটা, ওই কলমটাও কিন্তু আরো অনেক মানে কি বলে এগুলোকে এলিমেন্ট দিয়ে তৈরি। ওই এলিমেন্ট গুলা কি, ওই 118টা যে ধাতব মৌল, সরি মৌল পড়ছি আমরা, ওই মৌলগুলো এর মধ্যে আছে। ওকে, তো এই হাত আর কলম, এই যে হাত আর কলম তুমি যেখানে টাচ করো, ওই কলমের যে কোনো একটা পার্টিকুলার অ্যাটম তুমি যদি চিন্তা করো, এবং ওই অ্যাটমের মধ্যে কি থাকে, এই যে কক্ষপথ গুলো, সর্বশেষ কক্ষপথে কি থাকে, এরকম অনেকগুলো ইলেকট্রন থাকে না? এই যেগুলো কিন্তু একটা ইলেকট্রন, তাই না? এই যে একটা ইলেকট্রন, এই যে এটা একটা ইলেকট্রন, এটা একটা ইলেকট্রন, এগুলো সবগুলো কিন্তু একটা ইলেকট্রন, ঠিক আছে? তো একদম সর্বশেষ যে কক্ষপথ থাকে ওই অ্যাটম গুলার, ওই অ্যাটম গুলার যে সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন গুলা থাকে, তুমি যখন হাতটাকে টেনে এই কলমের দিকে এনে ধরতে চাও, কলমটা ধরার জন্য তোমার হাতটা যখন এদিকে আনো, তোমার হাতটা যখন এদিকে এনে এই যে টাচ করার জন্য তুমি অ্যাটেম্প্ট নিচ্ছ, সাপোজ, ঠিক আছে, তুমি অ্যাটেম্প্ট নিচ্ছ, তখন এই যে ইলেকট্রনটা মনে করো, মনে করো হইতেছে এই ইলেকট্রনটা, মনে করো এই ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা, তারপরে এইটা, 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 তারপরে এইটা, এটা তো কাছাকাছি চলে আসে, তাই না? কাছাকাছি চলে আসে। তো মনে করো যখন কোনো একটা ইলেকট্রন, মনে করো যখন কোনো একটা ইলেকট্রন, এটা মনে করো একটা ইলেকট্রন, তারপরে এখানে মনে করো আরেকটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রন যখন দুইটা কাছাকাছি চলে আসে, তখন তাদের মধ্যে কি ঘটে? রিপালশন ঘটে না? বা যেটাকে আমরা কি বলি, বিকর্ষণ ঘটে না? বিকর্ষণ ঘটে, কারণ কি? কারণ সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। এই বিকর্ষণের কারণে এরা কিন্তু কখনো একসাথে হতে পারে না, একসাথে হতে পারে না। তুমি চুম্বক নিবা, ঠিক আছে, দুইটা চুম্বক নিবা, মনে করো তুমি যদি দুইটা চুম্বক নাও, এখানে মনে করো একটা একটা চুম্বক আছে, এখানে মনে করো একটা চুম্বক আছে, ঠিক আছে, এটা মনে করো একটা চুম্বক, একটা দণ্ড চুম্বক চিন্তা করো। তারপর মনে করো এখানে আরেকটা চুম্বক আছে, এখানে মনে করো তুমি আরেকটা চুম্বক আনছো, ঠিক আছে, এখানে মনে করো তুমি আরেকটা চুম্বক আনছো। এখন এই দুইটা চুম্বকের, এটা যদি একটা প্লাস প্রান্ত হয়, এটা যদি প্লাস প্রান্ত হয়, এই দুইটাকে প্লাস প্রান্ত কিন্তু তুমি কখনো একসাথে মিলাতে পারবে না, বুঝছো? এটা কিন্তু অসম্ভব। ইভেন তারা যদি অনেক মানে কি বলে, তারা যদি অনেক শক্তিশালী চুম্বক হয়ে থাকে, তাহলে তো তুমি জীবনও পারবা না। আর নর্মাল চুম্বক হইলে তাও কাছাকাছি নিতে পারবা, বাট একসাথে কখনো তুমি দুটাকে মানে জোড়া দিতে পারবা না, মানে এদেরকে কাছাকাছি আনাই যায় না। কেন? কারণ সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, এদেরকে একসাথে আনাটা বা এদের মধ্যে মিট করানোটা কিন্তু ইম্পসিবল, ঠিক আছে? এজন্য যখন তোমার হাত, যখন তোমার হাতটা ওই কলমকে টাচ করতে চায়, তখন এই যে ইলেকট্রন গুলা, বহিস্থ কক্ষপথের যে ইলেকট্রন গুলা আছে, ইলেকট্রন গুলা একে অপরকে কি করে, একে অপরকে রিপালস করে, মানে বিকর্ষণ করে। বিকর্ষণ করে, এরা কিন্তু কি করে, দূরে রাখতে চায়, এরা কখনো একসাথে হতে পারে না, ঠিক আছে? তো তোমরা, আমরা যতই বলি না কেন যে আমরা কোনো একটা জিনিস টাচ করছি, আলটিমেটলি কিন্তু অ্যাটমিক পর্যায়ে গেলে আমরা দেখি, আমরা কিন্তু আসলেই সেটা মানে তাদেরকে টাচ করতে পারি না। বাহ্যিক ভাবে খালি চোখে দেখা যায় আমরা টাচ করে আছি, এবং মানে ওই জিনিসগুলো আমাদের হাতের মুঠোয় আছে, কিন্তু অ্যাটমিক পর্যায়ে গেলে দেখবা যে তাদের মধ্যে কিছু একটা গ্যাপ থাকে। তোমরা এই যে ছবিগুলা দেখো, এই যে ছবিগুলো দেখো, এই এই ছবিটা, এই ছবিটা দেখো, এটা কিন্তু অ্যাটমিক পর্যায়ের ছবি, ঠিক আছে? এটা কিন্তু অ্যাটমিক, এটা কিন্তু কি অ্যাটমিক লেভেলের পিক, ঠিক আছে? এরা আলটিমেটলি বাহ্যিক ভাবে তুমি যদি খালি চোখে দেখো, তার মানে কি এরা কি আছে, এটা টাচ করে আছে, দেখবা। যদি অ্যাটমিক পর্যায়ে দেখি, তাহলে দেখো মাঝখানে গ্যাপ না? দেখো প্রত্যেকটা ছবির মাঝখানে কিন্তু গ্যাপ আছে, এই যে এটা গ্যাপ আছে, এখানেও গ্যাপ আছে, এই যে এখানেও গ্যাপ আছে। এই যে গ্যাপ গুলা কেন? কারণ এরা কখনো একসাথে হতে পারে না। এরা একসাথে হতে পারে না কেন? কারণ তাদের মধ্যে ওই যে ইলেকট্রন, ইলেকট্রন বিকর্ষণ করে, রিপালশন করে। সেক্ষেত্রে আমরা বলি যে এক্ষেত্রে যে বলটা কাজ করতেছে, সেই বলটা আলটিমেটলি অ্যাটমিক পর্যায়ে কখনো স্পর্শ বল হিসেবে কাজ করতে পারে না, এরা অস্পর্শ বল হিসেবে থাকে, ঠিক আছে? তো স্পর্শ বল হচ্ছে কোন একটা বস্তুকে স্পর্শ করার জন্য আমরা যেই ধরনের বলটা ইউজ করি, সেটাকে স্পর্শ বল বলে। অস্পর্শ বল বলে হচ্ছে আমরা যদি কোনো একটা বস্তুকে স্পর্শ না করতে পারি, সেটাকে অস্পর্শ বল বলে। যেমন চুম্বক, ঠিক আছে, এটা একটা যদি চুম্বক হয়, এই মনে করে এটা যদি একটা চুম্বক হয়, সাপোজ এটা যদি একটা চুম্বক হয়, এটা যদি একটা চুম্বক হয়, এটা কি আঁকলাম,
ওয়েট এটা মনে করো একটা চুম্বক, ঠিক আছে, এটা মনে করো একটা চুম্বক, এটা মনে করো একটা চুম্বক। তারপরে এখানে যদি আরেকটা এরকম চুম্বক থাকে, এখানে যদি আরেকটা চুম্বক থাকে এরকম, ঠিক আছে, এরকম যদি দুটো চুম্বক থাকে এবং এই চুম্বকের মনে করো এইটা যদি প্লাস প্রান্ত হয়, এটাও যদি প্লাস প্রান্ত হয়, তাহলে কি করতে পারবে না, এদেরকে কখনো আমরা একসাথে জুড়ে দিতে পারবো না। এদের মধ্যে একটা বল কাজ করবে এবং সেই বলটা কি হবে, সেই বলটা হবে আমাদের রিপালশন ফোর্স, তাই না? বিকর্ষণ, বিকর্ষণ বল কাজ করবে আমাদের উভয়ের মধ্যে। বল কাজ করতেছে কিন্তু, তাই না, আমাদের বিকর্ষণ বল কিন্তু কাজ করতেছে, কিন্তু এরা কখনো স্পর্শ করে না, এরা কখনো স্পর্শ করে না বা করতে পারে না। সেক্ষেত্রে আমরা যেহেতু স্পর্শ করতে পারতেছি না, এই জন্য আমরা তাকে বলবো যে অস্পর্শ বল। আর স্পর্শ বল হচ্ছে দুইটা জিনিস স্পর্শ ঘটানোর মাধ্যমে যে বল, যে বলের মাধ্যমে দুইটা জিনিস স্পর্শ ঘটে, টাচ হয়, তাকে বলে যে স্পর্শ বল। কিন্তু আলটিমেটলি আমরা দেখলাম যে অ্যাটমিক পর্যায়ে গেলে ওই স্পর্শগুলো আসলে স্পর্শ হয় না, ওরা অস্পর্শই থেকে যায়। ঠিক আছে, অ্যাট্রাকশন বা বিকর্ষণ তুমি যেটাই করো না কেন, আলটিমেটলি কোনো কিছুকে ইহ জগতে বা ভূত জগতে আমরা টাচ করতে পারি না। ঠিক আছে, ওকে। তো এই তো এখন আমরা চলে আসব নিউটনের প্রথম সূত্র। বিজ্ঞানী নিউটন, নিউটন কি করছিল জানো? নিউটনের একটা কাহিনী আছে। নিউটন একদিন আম, আপেল গাছের নিচে বসেছিল, ঠিক আছে, আপেল গাছের নিচে বসে সে কিছু একটা চিন্তা করতেছিল। হঠাৎ করে সে দেখলো কি যে একটা আপেল তার মাথার মধ্যে এসে পড়ছে। ওই গাছ থেকে সামহাও কোনোভাবে একটা আপেল পড়ে গেছে আর কি, ঠিক আছে। এবং এই আপেল পড়াটা আমাদের এই আহ, নিউটনের কাছে একটা বিস্ময়কর একটা কোশ্চেন মার্ক দিয়ে তুলে যে এই যে আপেলটা পড়লো, আমার মাথায় পড়লো, এটা কেন পড়লো, তাই না? একটা আপেল গাছ থাকলে আমরা তো নর্মালি চিন্তা কখনো করতাম যে কেন এই জিনিসটা নিচে পড়ছে, আপেলটা নিচে পড়ছে, আপেলটা কেন উপরে গেল না, আপেলটা কেন ডানে গেল না, বামে গেল না, কোনাকুনি ভাবে গেল না, কেন আপেলটা একদম নিচেই পড়লো, তাই না? কেন আপেলটা নিচেই পড়লো, এরকম কোশ্চেন আমাদের কাছে আসবে না। এই কোশ্চেন গুলো আমাদের যে ক্ষুদ্র মাথা, আমাদের ক্ষুদ্র মাথায় কিন্তু এই কোশ্চেন গুলা কখনো আসবে না, কারণ আমরা কিন্তু চিন্তাবিদ না। হ্যাঁ, কিন্তু আমাদের যে নিউটন ছিল, নিউটন ভাইয়া কিন্তু অনেক চিন্তাশীল ছিল, তাই না? তো সে আসলে ওই সকল চিন্তা থেকে সে পরবর্তীতে আসলে দেখলো বা সে নিজে চিন্তা করলো যে কেন আপেলটা আমার মাথার উপর এসে পড়লো। মনে করো এখানে একটা আপেল ছিল, এই আপেল ছিল, ঠিক আছে, এটা কি আঁকলাম আমি? মনে করো এখানে একটা আপেল ছিল, ঠিক আছে। এখন নিউটনের মাথায় আপেলটা এসে পড়লো, তো নিউটন চিন্তা করলো যে কেন আমাদের আপেলটা আমার মাথায় কেন এসে পড়লো। হ্যাঁ, এই আপেলটা, এটা মনে করে সে আপেল ছিল, আপেলটা কেন আমার মাথার মধ্যে এসে পড়লো, আপেলটা কেন নিচে আসলো, আপেলটা কেন উপরে গেল না, আপেলটা কেন বামে যায় নাই, আপেলটা কেন ডানে যায় নাই, ঠিক আছে। এই জিনিসগুলো হচ্ছে নিউটন চিন্তা করলো যে কেন নিচে আসলো। তো ওই চিন্তা থেকেই মূলত নিউটন ওই যে গ্র্যাভিটেশনাল ফোর্সের কথা মূলত আবিষ্কার করে আর কি, ঠিক আছে। তো এটা এখন আমাদের জিনিস না, তো নিউটন, ওই বিজ্ঞানী নিউটনই আহ গতি আছে না, গতির তিনটা সূত্র সে সর্বপ্রথম নাম। তো ওই নিউটন গতির তিনটা সূত্র সর্বপ্রথম সে এই বিশ্বজগতের সামনে নিয়ে আসে, ঠিক আছে। তো ওই সূত্রগুলোর মধ্যে প্রথম যে সূত্রটা ছিল, সেই সূত্রটা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। সেই সূত্রটা অবশ্যই এই আপেল গাছের কিছু নিয়ে না, ওই জিনিসটা আমি জাস্ট এমনি বললাম যে ওই বিজ্ঞানী নিউটন অনেক বেশি ভাবুক ছিলেন, তো সে বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসলে ভাবতো, ভাবতে ভাবতে সে অনেক কিছু আবিষ্কার করছে, ওই জিনিসটা আমি আসলে বললাম। আচ্ছা, তো নিউটন যেটা, সরি, বিজ্ঞানী নিউটন সে এরকম গতির তিনটা সূত্র নিয়ে সর্বপ্রথম আসছিল, ঠিক আছে। এবং সে তার ফার্স্ট যে সূত্রটা ছিল, ফার্স্ট সূত্রের মধ্যে সে অ্যাকচুয়ালি দেখাইছিল কি জানো, দেখাইছিল যে কোন
একটা বস্তু, সাপোজ, ঠিক আছে, এটা মনে করো একটা বস্তু, কোন একটা বস্তু, সে মনে করো এই এই অবস্থানে আছে এবং তার আদিবেগ মনে করো 0, ঠিক আছে। তো এই জিনিসটা যদি এরকম হয়, এরকম যদি হয়, একটা বস্তু একটা মাঠের উপর আছে, সেখানে বস্তুটা স্থির অবস্থানে আছে, দ্যাট মিন্স তার আদিবেগ 0। যদি ওই প্লেসটায় বা ওই জায়গাটার মধ্যে বা ওই মাঠের মধ্যে বা ওই পরিবেশে যদি কোনো ধরনের কোনো বাহ্যিক ফোর্স অ্যাপ্লাই করা না হয়, কি বললাম, একটা কথা বলছি, বাহ্যিক বল অ্যাপ্লাই করা না হয়, একটা কথা বলছি না, যে বাহ্যিক ফোর্স যদি অ্যাপ্লাই করা না হয়, তাহলে এই যে বস্তুটা আছে না, এই যে বস্তুটা যেটা স্থির অবস্থানে ছিল, এই স্থির বস্তুটা আজীবন স্থির থাকবে, আজীবন কি হবে, স্থির থাকবে। এবং 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 মনে করো যে, এবং সাপোজ এটা মনে করো আরেকটা বস্তু, এটা মনে করো আরেকটা বস্তু, এবং এই বস্তুটা মনে করো স্থির নাই, এটা মনে করো বি বস্তু, এটা মনে করো স্থির নাই, এটা ভি বেগে গতিশীল, সাপোজ ভি বেগে গতিশীল, এবং এই যে মাঝখানে আমি একটা এন্ড দিয়ে দিই, এবং গতিশীল বস্তু, গতিশীল বস্তু আজীবন সমবেগ নিয়ে, সমবেগ নিয়ে সরল রেখা, সরল রেখা বরাবর চলতে থাকে আজীবন। আরেকটা কথা কি, আজীবন, আজীবন। দেখো, যদি বাহ্যিক বল অ্যাপ্লাই না করা হয়, তাহলে স্থির বস্তু আজীবন স্থির থাকে, এবং গতিশীল বস্তু, যেটা কোনো একটা বেগ নিয়ে গতিশীল ছিল, ওই বস্তুটা আজীবন সমবেগে সরল রেখা বরাবর চলতে থাকে, সমবেগে সরল রেখা বরাবর চলতে থাকে। আচ্ছা, সরল রেখা বরাবর কথাটা কেন বলা হচ্ছে? অবশ্যই কোনো না কোনো একটা রিজন আছে কেন সরল রেখা। যেমন যদি কোশ্চেন রাখি, যে কোশ্চেন রাখি যে হোয়াই সরল রেখা, এটা কোশ্চেন আসে না, তাই না? আচ্ছা, দেখো, নিউটন বলছে যে বাহ্যিক বল, এই যে বাহ্যিক বল যদি অ্যাপ্লাই করা না হয়, বাহ্যিক বল মানে কি? বাহ্যিক বল মানে হচ্ছে, মনে করো এরকম যদি হয়, তোমার কাছে একটা পাতা আছে আর একটা পাথর খন্ড আছে, সাপোজ এটা মনে করো একটা, এটা মনে করো আমাদের গ্রাউন্ড, হ্যাঁ, মাটি, এটা মনে করো গ্রাউন্ড, এটা মনে করো গ্রাউন্ড, আচ্ছা এটা এখানে না লিখি, এটা মনে করো গ্রাউন্ড, হ্যাঁ, মাটি বা ভূমি। এখন এখানে তোমার কাছে একটা পাথর আছে, একটা পাথর আছে, এটা মনে করো একটা পাথর, হ্যাঁ, আরেকটা পাতা আছে তোমার কাছে, আরেকটা পাতা আছে, এটা মনে করো একটা পাতা, ঠিক আছে, এটা মনে করো একটা পাতা। এখন তুমি যদি একই সময় জিনিসটা, মানে জিনিস দুইটা একসাথে ছেড়ে দাও, কোন একটা উচ্চতা থেকে, সাডেন একটা উচ্চতা থেকে, মনে করো এই উচ্চতাটা যদি মিটার হয়, মনে করো মিটার উচ্চতা থেকে তুমি একই সময় এই পাথরখণ্ড এবং এই পাতাটা একসাথে নিচের দিকে ছেড়ে দিলা একই সময়, তাহলে কি হবে বলো তো? যে এই পাথরখণ্ডটাও নিচে পড়বে, নিচে পড়ে এসে মাটিতে পৌঁছাবে, এট দ্য সেম টাইম কি আমাদের এই পাতাটাও নিচে পড়বে, কিন্তু দুই ক্ষেত্রে সময় ভিন্ন ভিন্ন হবে না। মনে করো পাথরের ক্ষেত্রে যদি ts পরিমাণ সময় লাগে এবং পাতার ক্ষেত্রে যদি tl পরিমাণ সময় লাগে, এস স্ট্যান্ডস ফর স্টোন অ্যান্ড এল স্ট্যান্ড ফর লিফ, হ্যাঁ। তো পাথর পতিত হতে যদি সেকেন্ড সময় লাগে, আর পাতা পতিত হতে যদি পরিমাণ সময় লাগে, তাহলে বলতো কোনটা কম বেশি হবে? বলতো কোন সময়টা কম বেশি হবে বা কোনটা বেশি লাগবে? অবশ্যই কিন্তু ইজ গ্রেটার দেন হবে, তাই না? এই জিনিসটা তোমরা বুঝো, যে পাতা পড়তে বেশি টাইম লাগে এবং পাথর তাড়াতাড়ি পড়ে যায় মাটিতে, তাই না? এই জিনিসটা কেন হয়? জিনিসটা কেন হয়, কারণ যখন দুইটা জিনিস নিচে পড়তেছিল, তখন দুইটা জিনিসের উপরে আলটিমেটলি
আলটিমেটলি বিপরীত দিক থেকে কি হয়, বিপরীত দিক থেকে একটা বাধাদানকারী বল কাজ করে না? দুইটার ক্ষেত্রে কি বিপরীত দিক থেকে একটা বাধাদানকারী বল কাজ করে না? এই বাধাদানকারী বলকে আমরা যদি এফ হিসেবে প্রকাশ করি, এই বাধাদানকারী বলটা মূলত হচ্ছে বাতাস। বাতাসটা তুমি বাসাতে এক্সপেরিমেন্ট করবে, একটা পাথর নিবা, একটা এরকম কাগজ নিতে পারো, পাতা নিতে পারো, যাই মনে চায় নিতে পারো, বাট একটা ভারী একটা হালকা বস্তু নিবা, ঠিক আছে? তো তখন দেখবা যে একটা বস্তু তাড়াতাড়ি মাটিতে চলে যাচ্ছে বা পড়ে যাচ্ছে, আর একটা জিনিস আস্তে আস্তে পড়তেছে। এটার কারণ হচ্ছে বিপরীত দিক থেকে আসা একটা বাধাদানকারী বল। এই বাধাদানকারী বলটাকে বলা হয় হচ্ছে মনে করো যে বাতাস, ঠিক আছে? বাতাসের কারণে মূলত আস্তে আস্তে পাতাটা আস্তে আস্তে পড়ে, আর ওই বাতাসটা পাথরের উপরেও বাধানকারী বল হিসেবে কাজ করে, কিন্তু বেশি একটা করতে পারে না, ঠিক আছে? কারণ এটার ভর বেশি। কারণ কি? কারণ হচ্ছে আমাদের স্টোনের ভরটা হচ্ছে লিফের ভর থেকে কি বেশি, তাই না? সো এই যে বিপরীত দিক থেকে একটা বাধানকারী বলের কথা চলে আসলো না, বাতাস, যে বাতাসটা হচ্ছে একটা বাহ্যিক বল হিসেবে কাজ করে এই পুরা সিস্টেমের উপরে, ঠিক আছে? এই পুরা সিস্টেমের উপরে বাতাসটা একটা বাহ্যিক বল হিসেবে কাজ করে, ঠিক আছে? এই পুরা সিস্টেমের উপরে বাতাসটা একটা বাহ্যিক বল হিসেবে কাজ করে, ঠিক আছে? এই পুরা সিস্টেমের উপরে বাতাসটা একটা বাহ্যিক বল হিসেবে কাজ করে। হ্যাঁ, বাহ্যিক বল হচ্ছে এখানে কি, বাহ্যিক বলটা হচ্ছে বাতাস। হুম। তো এই যে দেখো বাতাসের কথা, এটা বাতাস হতে পারে, এটা ঘর্ষণ বল হতে পারে, এটা যে কোনো ধরনের বাধা দানকারী একটা ফোর্স হতেই পারে, যেটা কোন একটা সিস্টেম বা কোন একটা বস্তু কিংবা দুইটা বস্তুগুলোর উপরে বাধা ক্রিয়েট করে, তাদের গতিপথ পরিবর্তন করে। এখন দেখো, এই যে সরল রেখার কথাটা আমরা ছিলাম, যে সরল রেখা কেন বলা হচ্ছে, মনে করো এখানে কোন একটা বস্তু ছিল, এই বস্তুটা যদি এই দিক বরাবর চলতেই থাকতো, মনে করো এই যে একটা বস্তু আছে, সাপোজ এটা একটা বস্তু, এই বস্তুটা যদি এই দিক বরাবর চলতে থাকে, এই দিক বরাবর ভি বেগে চলতে থাকে, তা সে সবসময় চলতে থাকবে। কিন্তু মনে করো কেউ একজন এমন ভাবে তাকে বাধা দিল, মনে করো এই দিক থেকে তাকে একটা বাধা দিল, তো সে তখন কি করবে, এভাবে এদিকে যেতে 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 এরকম সরে যাবে না? এরকম সরে যাবে না, তখন বলটা এখানে চলে আসবে না? তার মানে কি, কোন একটা বস্তুর অবস্থান বা গতিপথ তুমি যদি চেঞ্জ করতে চাও, তাহলে তোমাকে বাহ্যিক ভাবে একটা ফোর্স ক্রিয়েট করা লাগবে ওই বস্তুটার উপরে, সেটা বাধাদানকারী বল হিসেবে কাজ করবে। সেটা বাতাস হইতে পারে, সেটা তোমার হচ্ছে গিয়ে ঘর্ষণ হতে পারে, বা সেটা কোনো মানুষ ওটার উপর বল প্রয়োগ করছে এরকম হতে পারে, সংঘর্ষ হতে পারে। সবকিছু এক একটা বাধাদানকারী বল হিসেবে কাজ করবে। তো তুমি যদি বাধা না দাও, তাহলে কি, যদি কোনো বাহ্যিক বল না থাকে বা কোনো বাধা বল না থাকে, যদি কোনো বাধা কি না থাকে, তাইলে কি হবে? কোন একটা বস্তু, মানে এই যে এই বস্তুটা, মনে করো এই বস্তুটা যেই দিক বরাবর যাচ্ছিল আজীবন সেই দিক বরাবরই চলতে থাকবে, ঠিক আছে? আজীবন সেই বরাবর চলতে থাকবে, এবং সেটা সরল রেখা বরাবর চলতে থাকবে, তাই না? এই যে দেখো, যে পাথটা দিয়ে সেটা যাচ্ছে, পাথওয়ে যেটা, এটা কিন্তু একটা স্ট্রেট লাইন, তাই না? স্ট্রেট লাইন, এই জন্যই মূলত আমাদের এখানে বলা হয়েছে সরল রেখার কথা। এবং এই যে আরেকটা কনসেপ্ট ছিল সমবেগে চলতে থাকে, কেন? কারণ যেই বেগ নিয়ে এসে চলতেছে, এই যে ভিটা, এই ভিটা কিন্তু চেঞ্জ হবে না, কারণ তুমি যদি বেগ, মানে বাহ্যিক কোনো বল না দাও, বাহ্যিক যদি কোনো বল না থাকে, সেটা বাতাস হতে পারে, যে কোনো কিছু হতে পারে, যদি বাহ্যিক বল না থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সে সবসময় যেই বেগ নিয়ে দৌড়াচ্ছিল বা মুভেবল ছিল, সেই বেগ নিয়ে সে সারাদিন মুভ করতে থাকবে, সারাক্ষণ সারা জীবনে মুভ করতে থাকবে আলটিমেটলি। তো নিউটন এই জিনিসটা ফার্স্ট বলছিল যে স্থির বস্তু স্থির থাকবে, এবং গতিশীল বস্তু যে পরিমাণ বেগ নিয়ে গতিশীল ছিল, সেই পরিমাণ বেগ নিয়ে সে সরল রেখা বরাবর আজীবন ওই গতিশীল বস্তু ওই সমবেগ নিয়ে আজীবন কি করবে, চলতে থাকবে। সো এটা ছিল আমাদের নিউটনের ফার্স্ট ল। এবং নিউটনের ফার্স্ট লতে এটাই মূলত বলা হয়েছে যে, নিউটনের ফার্স্ট লতে এটাই মূলত বলা হয়েছে যে ভি, ইউ ইজ ইকুয়াল টু ভি। ইউ ইজ ইকুয়াল টু ভি মানে হচ্ছে, মানে যেই বেগ নিয়ে সে মুভমেন্ট করতেছিল বা আগাচ্ছিল, যেই বেগ নিয়ে সে আগাচ্ছিল, সেই বেগ নিয়ে সে আজীবন কি করতে থাকবে, আগাতে থাকবে বা কি ভাববে, গতিশীল থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে নিউটনের ফার্স্ট ল, ঠিক আছে? তো আমরা সামনে আগাই, এরপর হচ্ছে আমাদের কিছু মৌলিক বল নিয়ে আমরা আলোচনা করব। মৌলিক বল, যে সকল বলগুলা
আমাদের এই পৃথিবীতে বা আমাদের এই মহাবিশ্বে একদম ইউনিক। ঠিক আছে, কোনো না কোনো সোর্সের মাধ্যমে এদের উৎপত্তি ঘটে, বা কোনো কোনো বা এরা হচ্ছে গিয়ে মনে করো যে কনস্ট্যান্টলি সব সময় সব দিকে সব জায়গায় বিরাজমান এরকম কিছু বল। এই বলগুলো হচ্ছে টোটাল 4টা বল। কি কি বল? প্রথম হচ্ছে প্রথমটা হচ্ছে মহাকর্ষ বল, এরপর হচ্ছে তড়িৎ নিউক্লিয় বল, কিংবা এটা আরেকটা নাম আছে, এটার নামটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল। তড়িৎ চুম্বকীয় বল, ঠিক আছে। আর আরো দুইটা কি বলে, আরো দুইটা বল আছে, সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল এবং আহ এর পরের এটা পরেরটাতে ছিল আর কি, দুর্বল দুর্বল নিউক্লিয় বল আর হচ্ছে সবল নিউক্লিয় বল, ঠিক আছে। ওকে, তো মৌলিক বল নিয়ে যদি আমরা এখন আলোচনা শুরু করি, যে মহাকর্ষ বল। মহাকর্ষ বল মানে হচ্ছে এই পৃথিবীতে না, এই মহাবিশ্বে প্রথমত হচ্ছে মহা থেকে মনে রাখতে হবে, এই যে মহা থেকে মনে রাখতে হবে মহাবিশ্বের কথা। কার কথা? মহাবিশ্বের কথা। এই মহাবিশ্বের কথা মাথায় রাখতে হবে। হুম। তো এই মহাবিশ্বে কি আছে? মহাবিশ্বে অনেক কিছু আছে, গ্রহ নক্ষত্র, হ্যাঁ, শুরু করে পৃথিবীর মধ্যে যা যা আছে, এই সব কিছু হচ্ছে মহাবিশ্বের অন্তর্গত। তো মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু একজন আরেকজনকে বা একটা আরেকটাকে কি করে? আকর্ষণ কিংবা বিকর্ষণ করে। এই মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু একটা আরেকটাকে কোনো না কোনো বলে আকর্ষণ করতেছে কিংবা বিকর্ষণ করতেছে। ঠিক আছে, মনে করো যদি আমাদের একটা 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 মনে করো একটা গ্রহ আছে, মনে করো এটা একটা গ্রহ। ঠিক আছে, এটা মনে করো একটা গ্রহ। এই গ্রহের নাম কি দিব? এই গ্রহের নাম দিতে পারো হচ্ছে, মনে করো এটা আমাদের শুক্র গ্রহ। না, শুক্র গ্রহ না, এটা মনে করো নেপচুন গ্রহ। এটা মনে করো নেপচুন গ্রহ। এই যে নেপচুন গ্রহ। আর আরেকটা আরেকটা বস্তু মনে করো যে তোমার পৃথিবীতেই এরকম ধরো কোন একটা বস্তু আছে, পৃথিবীতেই মনে করো কোন একটা বস্তু আছে এরকম। এটা মনে করো পৃথিবীর কোন একটা বস্তু, ঠিক আছে। এটা মনে করো পৃথিবীতে থাকা কোন একটা বস্তু। হুম। এই যে মনে করো এটা হচ্ছে পৃথিবীতে থাকা কোন একটা বস্তু। এখন এটা তো নেপচুন, নেপচুন হচ্ছে একটা আলাদা গ্রহ, আর এটা হচ্ছে আমাদের কি পৃথিবীতে থাকা কোন একটা বস্তু, এম ভরের বস্তু। তাহলে ওই নেপচুন গ্রহ এবং এই যে পৃথিবীর এই আহ ভিতরে থাকা এই বস্তু দুটার মধ্যে কিন্তু কি হবে জানো? একটা আকর্ষণ কিংবা একটা বিকর্ষণ বল কাজ করবে এদের মধ্যে। এটা কিন্তু ইউনিভার্সাল। এটা কিন্তু কি, এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, যে এই মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু নিজেদেরকে কোনো না কোনো একটা বলে আকর্ষণ কিংবা বিকর্ষণ কিন্তু করতেছে। ঠিক আছে, এই আকর্ষণ বা বিকর্ষণ যে করে, এই যেই বলে আকর্ষণ বা বিকর্ষণ করতেছে, এই ফোর্স মানে তো বল, তাই না? যেই বলে আকর্ষণ বা বিকর্ষণ করতেছে, ওই আকর্ষণ কিংবা বিকর্ষণ বলটাকেই বলা হয় হচ্ছে আমাদের মহাকর্ষ মহাকর্ষ বল, ঠিক আছে। এবং মহাকর্ষ বলের ইংলিশটা হচ্ছে, দেখবা তোমরা, গ্র্যাভিটেশনাল ফোর্স। ঠিক আছে, তার মানে কি, মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু একে অপরকে নিজেদের দিকে যে বলে আকর্ষণ বা বিকর্ষণ করতেছে, ওই বলটাকেই বলা হয় হচ্ছে আমাদের মহাকর্ষ বল। ঠিক আছে, এটার মধ্যে অবশ্যই পৃথিবী ইনক্লুডেড। ঠিক আছে, পৃথিবী সহ পৃথিবী সহ এই ইউনিভার্সের যে কোনো কিছু, যে কোনো কিছু, বুঝতে পারছি? ওকে, এই হচ্ছে কি আমাদের মহাকর্ষ বল গেল। নেক্সটটা কি? নেক্সটটা হচ্ছে তড়িৎ নিউক্লিয় বল কিংবা তড়িৎ চুম্বকীয় বল। ঠিক আছে, তড়িৎ নিউক্লিয় বল কিংবা তড়িৎ চুম্বকীয় বল। দেখো তোমরা সবাই এই কাজটা করছো কিনা আমি জানি না। মনে করো আহ একটা কাগজ নিবা, ঠিক আছে। কাগজটাকে না টুকরা 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 করবা, ঠিক আছে। কাগজটাকে কি করবা জানো? টুকরা 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 করবা। মনে করো
এটা হচ্ছে আমাদের কোন একটা জায়গা, এখানে মনে করো অনেক টুকরো টুকরো করা কাগজ আছে, ঠিক আছে, টুকরো টুকরো করা কাগজ আছে, একটা কাগজ এরকম টুকরো টুকরো করে একটা একটা সারফেসের উপর রেখে দিছো সাপোজ, হ্যাঁ, এরকম ধরো টুকরো টুকরো গুলো কাগজ আছে। এরপরে কি করবা জানো, এরপর তুমি একটা চিরুনি নিবা। হুম। এরপর একটা চিরুনি নিয়ে তুমি তোমার মাথায় চুলের মধ্যে না ঘষবা অনেকক্ষণ ধরে। একটা চিরুনি নিবা, চিরুনি নিয়ে মাথায় চুলের মধ্যে অনেকক্ষণ ধরে ঘষবা। ঠিক আছে, অনেকক্ষণ ধরে চিরুনিটা মাথার মধ্যে নিয়ে ঘষবা। এটা মনে করো আমাদের একটা চিরুনি, যদি আঁকা হয় না এখনো, তারও আঁকি। এটা মনে করো একটা চিরুনি। যদি একটা মানে ভালো চিরুনির মতো দেখতে লাগতেছে না, বাট কনসিডার দিস অ্যাজ এ কম, হ্যাঁ, একটা কম বা একটা চিরুনি হিসেবে তোমরা এটাকে কল্পনা করে নিতে পারো, চিরুনি। আর এরা হচ্ছে কাগজের টুকরা, কাগজের টুকরা, ঠিক আছে, এরা মনে করো একটা কাগজের টুকরা। তুমি যখন মাথায় চুলের মধ্যে এই চিরুনিটা ঘষবা না, ঘষার পরে যখন তুমি এই চিরুনিটাকে এই কাগজগুলোর কাছে আনবা, তুমি দেখবে একটা ম্যাজিক হবে। ম্যাজিকটা কি জানো? ম্যাজিকটা হচ্ছে তুমি দেখবা যে এই কাগজগুলা আস্তে আস্তে না এই চিরুনির দিকে উঠে যাচ্ছে, চিরুনির দিকে উঠার ট্রাই করতেছে, ঠিক আছে, এই চিরুনি থেকে উঠা ট্রাই করতেছে। এটা তুমি দেখবা যে একটা আকর্ষণ বল এখানে কাজ করবে, কিন্তু বুঝছো, একটা আকর্ষণ বল কাজ করবে। এই যে এটা হচ্ছে একটা অ্যাট্রাকশন ফোর্স, অ্যাট্রাকশন। এই অ্যাট্রাকশন ফোর্সটা না খুবই কম সময়ের জন্য, খুবই কম সময়ের জন্য, ঠিক আছে, টাইমটা কিন্তু খুব কম, টাইমটা কিন্তু খুব কম, ঠিক আছে, মনে করো কয়েক সেকেন্ড হাইয়েস্ট গেলে 5 থেকে 7 সেকেন্ড, সাপোজ 5 থেকে 7 সেকেন্ড দেখবা কি এই কাগজের টুকরা গুলো না এই চিরুনিটাকে খুব আকর্ষণ করতেছে, আকর্ষণ করে এই কাগজের টুকরা গুলো উপরের দিকে উঠতে চায়। কাগজের টুকরা গুলো বুঝছো এরকম উপরের দিকে উঠতে চায়, সবগুলো না, কিছু কিছু কাগজ দেখবে যে উঠতে যাচ্ছে, ঠিক আছে, এরকম উপরের দিকে এই কাগজগুলো কিন্তু উঠতে চায়। So, এই যে দেখো, এই যে কাগজগুলা এবং এই থিওরিটার মধ্যে যে একটা ফোর্স, অ্যাট্রাকশন ফোর্স ক্রিয়েট করলা তুমি তোমার মাথায় চিরুনিটা ঘষার মাধ্যমে, তো এই যে ফোর্সটা না, এই ফোর্সটাই হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল বা ইলেকট্রো কি বলে, ম্যাগনেটিক ফোর্স, ইলেকট্রো ম্যাগনেটিক ফোর্স, ঠিক আছে। এবং এই আকর্ষণটা মানে এই আকর্ষণ বলটা কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয় না, এই আকর্ষণ বলটা কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয় না, এটা কিন্তু খুব অল্প সময়ের জন্য স্থায়ী হয়। ওই যে বললাম 5 থেকে 7 সেকেন্ড, এর বেশি কিন্তু আসলে এই ফোর্সটা আসলে কাজ করে না, ঠিক আছে। এটা তুমি বাসায় নিজে নিজে চেষ্টা করবা, বাসায় তুমি নিজে নিজে চেষ্টা করবা, তাইলে দেখবা যে এই জিনিসটা হচ্ছে। এবং এই যে মানে তড়িৎ নিউক্লিয় বল যেটা বা ইলেকট্রো ম্যাগনেটিক ফোর্স, মানে যদি লিখি ইলেকট্রো ম্যাগনেটিক ফোর্সটা কিন্তু ইলেকট্রো ম্যাগনেটিক এই ফোর্সটা কিন্তু ফোর্স মহাকর্ষ বল থেকে, মহাকর্ষ বল অপেক্ষা, মহাকর্ষ বল অপেক্ষা 10⁻36 গুণ শক্তিশালী, এটা তুমি জানো, শক্তিশালী। এই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স মানে এই যে বলটা যেটা ক্রিয়েট হয়েছিল চিরুনির মধ্যে এবং কাগজের টুকরাগুলোর মাধ্যমে, এই ফোর্সটা কিন্তু আমরা যে মহাকর্ষ বল নিয়ে মাত্র পড়লাম, আমরা যে মহাকর্ষ বলটা নিয়ে মাত্র পড়লাম না, ওই মহাকর্ষ ওই মহাকর্ষ বলের থেকে 10⁻36 গুণ পরিমাণ শক্তিশালী। তার মানে দেখো, এই যে কাগজের টুকরাগুলো ছিল না, এই কাগজের টুকরাগুলো আলটিমেটলি কি হইতো, কাগজের টুকরাগুলো আলটিমেটলি পৃথিবীর দিকে আকর্ষিত ছিল, মানে পৃথিবীর কেন্দ্রের দিকে এদের বল কাজ করে, তাই না, পৃথিবীর কেন্দ্রের দিকে কিন্তু এরা সবসময় যেতে চায়, মানে কি পৃথিবীর কেন্দ্রে এদেরকে আকর্ষণ করছে। এবং এই আকর্ষণটা একটা কাগজের টুকরা, এই যে মনে করে এটা একটা কাগজের টুকরা ছিল, এই যে কাগজের টুকরা ছিল এটা একটা, তাই না, এই কাগজের টুকরাকে পৃথিবীর তার নিজের দিকে আকর্ষণ করতেছে না, তার পৃথিবী নিজের দিকে আকর্ষণ করতেছে না। এই যে এদিকে যদি পৃথিবী হয়, এই নিচে যদি পৃথিবী হয়, হ্যাঁ, পৃথিবীর নিচের দিকে আকর্ষণ করে না, ওই আকর্ষণ বলটাকে আমরা কি বলতেছিলাম, আকর্ষণ বলটা কে আমরা যদি এরকম ভাবে বলি যে মহাকর্ষ বল, মহাকর্ষ বলটা হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স। এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স, আমরা যদি মহাকর্ষ বলকে
এফ জি দিয়ে মনে করো প্রকাশ করতেছি, হ্যাঁ। তো এই যে এফ জি কাজ করে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এই মহাকর্ষ বলের অপোজিটে যখন তুমি একটা এই চিরুনিটা ধরছিলা তখন কি হয়? তখন এই কাগজের টুকরোটা উপরের দিকে বল অনুভব করতেছিল না? এই বলটাকে আমরা যদি বলি যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা ইএমএফ যদি বলি, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ইএমএফ যদি বলি, তাহলে ইএমএফটার কারণে এই কাগজের টুকরাগুলো উপরের দিকে উঠে যায় না? উপরের দিকে যে মনে করো কাগজ, এই যে একটা মনে করো এখানে লাগছে, ঠিক আছে, আরেকটা কাগজ এসে মনে করো এখানে লেগে গেল, চিরুনির আর কি মাথায় গিয়ে সে এরকম বল অনুভব করে চিরুনির মাথায় গিয়ে সে আটকায় গেছে, ঠিক আছে। এই বলটা যেটা খুব কিছু সময়ের জন্য ঘটে, তো কাগজের টুকরাগুলা এই পৃথিবীর দিকে যে মাধ্যাকর্ষণ বলটা নিয়ে এসে এই সারফেসের উপর দাঁড়ায় ছিল, এই বলটাকে ক্রস করে সে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স নিয়ে ওই চিরুনির মাথায় গিয়ে আটকায় যায়। দ্যাট মিন্স তুমি এখান থেকে কি বলতে পারো? তুমি এখান থেকে যেটা বুঝবা সেটা হচ্ছে সেটা হচ্ছে এই এফ ইএমএফ বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ইজ ভেরি মাচ গ্রেটার দেন গ্র্যাভিটেশনাল ফোর্স, তাই না? তো এই যে ভেরি মাচ বলতেছিলাম না, এটাই হচ্ছে 10⁻36, 10⁻36 গুণ কি বড়। মানে আমাদের তড়িৎ নিউক্লিয় বল বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সটা মহাকর্ষ বল অপেক্ষা 10⁻36 ট্রিলিয়ন 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 গুণ বড় একটা ফোর্স। সে দুনিয়ার বা এই পৃথিবীর যে আকর্ষণ বল সেটাকে অতিক্রম করে, এই বড় ধরনের বলটাকে অতিক্রম করে সে চিরুনি মাথায় গিয়ে আটকে গেছে এই তড়িৎ নিউক্লিয় বলের প্রভাবে। তাহলে বুঝতে পারছো এটা কত বড় মানের একটা বল, কিন্তু খুব বড় মানের একটা বল। ঠিক আছে, বুঝতে পারছি। তো এই হচ্ছে গিয়ে আমাদের তড়িৎ নিউক্লিয় বল সম্পর্কে পড়াশোনা ছিল। এখন আমরা চলে যাবো হচ্ছে নেক্সট স্লাইডে, আরো দুইটা বল আমাদের আছে। বল দুইটা হচ্ছে নিউক্লিয় বল এবং সবল নিউক্লিয় বল। আমরা সবল নিউক্লিয় বলটা আগে পড়ি, আমরা সবল নিউক্লিয় বলটা আগে পড়ি। আচ্ছা, আমরা তো প্রথমের দিকে দেখলাম না ওই যে অণুপরমাণুর কথা? অণুপরমাণু দেখলাম না কিছু? এই যে অণুপরমাণুর ভিতরে কি আছে বলতো? অণুপরমাণুর ভিতরে বা কেন্দ্রের দিকে থাকে হচ্ছে আমাদের নিউক্লিয়াস। এই যেটা আমাদের নিউক্লিয়াস, তাই না? এবং এই নিউক্লিয়াসটা কি দিয়ে তৈরি? এই যে এটা হচ্ছে প্লাস, এই যে এটা এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। এই যে নিউক্লিয়াস, নিউক্লিয়াস কি দিয়ে তৈরি বলতো? প্রোটন প্লাস কি, নিউট্রন। এবং এই বাইরের দিকে কি থাকে? বাইরের দিকে হচ্ছে আমাদের ইলেকট্রন থাকে। এটা আমাদের একটা ইলেকট্রন, এটা ইলেকট্রন মনে করো, এটা ইলেকট্রন, এগুলো মনে করো একটা ইলেকট্রন, ঠিক আছে। বাইরের দিকে ইলেকট্রন থাকে। আচ্ছা, তো এই যে প্লাসটা দেখতেছি আমরা, নিউক্লিয়াসটা দেখতেছি, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন প্রচন্ড একটা শক্তিশালী বল ক্রিয়েট করে নিজেদেরকে এই পরমাণুর ভিতরে আটকে রাখে, ঠিক আছে, প্রচন্ড শক্তি নিয়ে। এই প্রোটন আর নিউট্রন মনে করো, এই যে পি প্লাস আর এই যে এন গুলা, এরা কি করে? এরা প্রচন্ড শক্তিশালী বল নিয়ে এরা একজন আরেকজনকে আটকায় রাখে নিজেদের সাথে, তাই না? এর জন্যই দেখা গেছে যে এরা পরমাণুর ভিতরে খুবই শক্তিশালী শক্তিশালী একটা অবস্থান নিয়ে থাকে, ঠিক আছে, খুবই শক্তিশালী একটা অবস্থান নিয়ে থাকে। এবং এই শক্তিটা আমাদের ওই যে ইলেকট্রোনেগেটিভ ফোর্স বললাম না মাত্র, ওই ইলেকট্রোনেগেটিভ বলে ইলেকট্রোম্যাগনেটিক যে ফোর্সটা বললাম মাত্র, ওই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের থেকেও বেশি শক্তিশালী, ঠিক আছে। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের থেকেও বেশি শক্তিশালী ফোর্স হচ্ছে আমাদের এই সবল নিউক্লিয় বলটা। যেই সবল নিউক্লিয় বলটা কোন একটা পরমাণুর ভিতরে যে কি বলে, প্রোটন এবং নিউট্রন থাকে, ওই নিউট্রন এবং প্রোটনের মাঝে অনেক বেশি বড় মানের একটা ফোর্স এরা নিজেদের মধ্যে নিজেদেরকে আটকায় রাখে, এবং এই বলটাই হচ্ছে সবল নিউক্লিয় বল। তোমরা দেখো না যে নিউক্লিয়ার বোমা বানায় বা ডিনামাইট বলে, যেটা ওই যে স্যার আলফ্রেড নোবেল কি বানাইছিল বলো তো? স্যার আলফ্রেড স্যার আলফ্রেড নোবেল কি বানাইছিল? ডিনামাইট বানাইছিল না, মনে আছে? স্যার আলফ্রেড নোবেল সে কি বানাইছিল? সে ডিনামিট বানাইছিল, তাই না?
এই ডিনামিটটা সে বানাইছিল মূলত এই কনসেপ্ট থেকেই, সবল নিউক্লিয় বল। এটার মাধ্যমে ডিনামাইট গুলা বা নিউক্লিয়ার বোমা গুলা কেন এত বেশি শক্তিশালী হয়, কারণ এরা ক্রিয়েট করা হয় অ্যাটম গুলা দিয়ে মূলত, এবং অ্যাটমের ভিতরে যে বা নিউক্লিয়াস গুলো থাকে, এই নিউক্লিয়াস গুলা এই যে প্রোটন এবং নিউট্রন একত্রিত হয় যে শক্তির মাধ্যমে, সেটা তো আমরা বলতেছি সবল নিউক্লিয় বল। এরকম অনেকগুলা অনেকগুলা এরকম অ্যাটম তারা নিজের মধ্যে ক্রিয়েট করে রাখে, এবং এই প্রত্যেকটা অ্যাটম মিলে মূলত আমাদের এই বোমাটা বানায়। এই জন্য এই বোমাটা এত বেশি শক্তিশালী হয়, ঠিক আছে। এবং এই জন্য আমাদের এই নিউক্লিয়ার বোমাগুলো এত শক্তিশালী হয়, কারণ তাদের মধ্যে যে অ্যাটম গুলা থাকে, অ্যাটম গুলার মধ্যে যে কি আছে, সবল নিউক্লিয় বল আছে বা স্ট্রং নিউক্লিয়ার ফোর্স আছে। এবং এই নিউক্লিয়ার ফোর্স গুলো নিয়ে পরবর্তীতে নিউক্লিয়ার বল বানানো হয়, বিধায় আমাদের নিউক্লিয়ার ফোর্সটা এত বেশি কি শক্তিশালী, ঠিক আছে। ওকে, তো এটা গেল আমাদের নিউক্লিয় বল বা নিউক্লিয়ার ফোর্স নিয়ে পড়াশোনা। এরপর আমরা দেখবো হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। তো দুর্বল নিউক্লিয় বলটা কি জানো? দুর্বল নিউক্লিয় বলটা হচ্ছে, তোমরা দেখবা যে কোন একটা পদার্থ থেকে প্রায় সময় দেখবা যে আলফা, বিটা, গামা এই ধরনের পদার্থ নিঃসরণ ঘটতেছে কোন একটা নির্দিষ্ট সময় পর পর। বিভিন্ন ধরনের রশ্মি বিকিরণ করে এরা মূলত বিভিন্ন ধরনের কণা বিকিরণ করে। মনে করো আমরা যদি একটা পদার্থ আঁকি, সাপোজ মনে করো এটা কোন ধরনের একটা পদার্থ আছে আমাদের কাছে, এটা মনে করে কোন একটা পদার্থ, ঠিক আছে। এবং এই পদার্থটা একটা নির্দিষ্ট সময় পর পর বিভিন্ন ধরনের রশ্মি বিকিরণ করে তার মধ্য থেকে, ঠিক আছে। তার মধ্য থেকে বিভিন্ন ধরনের রশ্মি বিকিরণ করে, ঠিক আছে। এই যে রশ্মিগুলা বিকিরণ করে, ঠিক আছে, এই ধরনের রশ্মিগুলো সে বিকিরণ করে। এবং এই বিকিরণের মাধ্যমে সে মূলত বিভিন্ন ধরনের আহ বিভিন্ন ধরনের কণা, সেটা বিভিন্ন ধরনের কণা হতে পারে, মূলত আলফা কণা হতে পারে, বিটা কণা হতে পারে, ঠিক আছে, গামা কণা হতে পারে, এরকম বিভিন্ন ধরনের কণা সে নিঃসরণ করে, ঠিক আছে। এই নিঃসৃত কণাগুলা যেই জন্য মানে যে বলের কারণে নিঃসৃত হতে পারে, ঠিক আছে। মনে করো এইখান থেকে, এই মনে করো একটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে মনে করো একটা বিটা বের হয়েছে, সাপোজ একটা বিটা বের হয়েছে, এবং তোমরা হয়তোবা পরে পড়বা যে এই বিটাটা হচ্ছে মূলত একটা ইলেকট্রন। এই বিটা গুলো হচ্ছে মূলত একটা ইলেকট্রন। আমরা যদি লিখে দিই বিটা কণা, বিটা কণা মূলত ইলেকট্রন। তোমাদের বইয়ের শেষে দেখবা যে একটা চ্যাপ্টার আছে আধুনিক পদার্থবিজ্ঞান, সেখানে দেখবা যে বিটা কণা যে একটা ইলেকট্রন, সেটা তোমরা সেখানে বুঝবা। তো এই যে বিটা কণা, মনে করো একটা পদার্থের কেন্দ্র থেকে একটা বিটা কণা বের হচ্ছে, তো যে ফোর্সের দরুন, যে ফোর্সের কারণে এই বিটা কণাটা বের হয়, ওই ফোর্সটাই হচ্ছে মূলত আমাদের কি দুর্বল নিউক্লিয় ফোর্স। এবং এইটা হচ্ছে আমাদের এই যে চারটা বলের কথা বললাম, তোমার মহাকর্ষ বল, তারপর তড়িৎ চুম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল এবং সবল নিউক্লিয় বল, এই বলগুলোর মধ্যে সবচেয়ে দুর্বল হচ্ছে, এটা হচ্ছে উইকেস্ট, ঠিক আছে, এটা হচ্ছে উইকেস্ট, উইকেস্ট। আর সবচেয়ে সবল বা স্ট্রঙ্গার হচ্ছে বা স্ট্রংগেস্ট হচ্ছে আমাদের সবল নিউক্লিয় বল, ঠিক আছে। তো কোয়েশ্চেন থাকবে যে সবচেয়ে দুর্বল মৌলিক বল কোনটা, তখন বলবো যে দুর্বল নিউক্লিয় বল, আর সবচেয়ে সবলটা হচ্ছে সবল নিউক্লিয় বল, ঠিক আছে। তো এই হচ্ছে গেল আমাদের টোটাল পড়াশোনা, মৌলের যে মৌলিক বলগুলো রয়েছে আমাদের এই ইহজগতে, সেগুলো নিয়ে পড়াশোনা, ঠিক আছে। তো আমরা কি কি দেখলাম? আমরা প্রথমত দেখলাম হচ্ছে মহাকর্ষ বল, তারপর আমরা দেখলাম হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, ঠিক আছে। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের পর আমরা দেখলাম হচ্ছে দুর্বল নিউক্লিয় বল এবং সবল নিউক্লিয় বল। তো এগুলা সিকিউর জন্য তেমন একটা ইম্পর্টেন্ট না, এগুলো হচ্ছে মূলত আমাদের এমসিকিউর জন্য ভালো কাজে দিবে, ঠিক আছে। এবং সেক্ষেত্রে আমরা বললামই তো কি ধরনের প্রশ্ন আসতে পারে, সবচেয়ে দুর্বল বল কোনটা, সবচেয়ে সবল বল কোনটা, ঠিক আছে, কোনটা কত দূরত্বে কাজ করতে পারে, এই হিসেবে জাস্ট রিডিং পড়বো, বইয়ের মধ্যে ইনফরমেশন আছে অনেক, সেগুলো আমরা জেনে রাখার চেষ্টা করব। ওকে, তারপর আমরা আসি হচ্ছে আরেকটা অপ্রধান বল নিয়ে, সেটা হচ্ছে সাম্য বল এবং অসাম্য বল, ঠিক আছে। সাম্য বল এবং অসাম্য বল, যেটাকে ইংলিশ যদি আমি বলি সেটা হচ্ছে ব্যালেন্সড, ইমব্যালেন্সড ফোর্স, ব্যালেন্সড ফোর্স এবং ইমব্যালেন্সড ফোর্স, ঠিক আছে, সাম্য বল এবং অসাম্য বল। তোমরা ছবিটা দেখো তাহলেই সবকিছু বুঝবা ছবিটার মধ্যে কি লেখছে। দেখো,
এখানে তিনজন মানুষ আছে, তাই না? এখানে তিনজন মানুষ আছে, এখানেও মনে করো তিনজন মানুষ আছে, এবং এই তিনজন মানুষ মিলে, মানে এই যে এই তিনজন মানুষ মিলে কি করতেছে দেখো, এই দিকে কিছু পরিমাণ বল দিতেছে। তো লিখে দিছে যে 300 নিউটন পরিমাণ বল তারা এই ব্যাকওয়ার্ডে সাপ্লাই করতেছে, ঠিক আছে। আবার এইখানে যে তিনজন আছে না, এখানে যে তিনজন আছে না, এই তিনজনে কি করতেছে এট দ্য সেম টাইম 300 নিউটন ফোর্সে, মনে করো এখানে দিচ্ছিল তারা F1, এখানে তারা 300 নিউটন ফোর্স দিচ্ছে আবার এই পাশে, যেটাকে আমি যদি F2 বলি। দেখো এরা যেই পরিমাণ বল দিচ্ছে এবং এরা যেই পরিমাণ বল দিচ্ছে, তারা কি ইকুয়াল ইকুয়াল না? ইকুয়াল ইকুয়াল না? ইকুয়াল ফোর্স যেখানে হয়ে যায়, সেখানে আমরা বলবো হচ্ছে সাম্য বল কাজ করতেছে বা ব্যালেন্সড ফোর্স। নিচে ছবিটা দেখো, এখানে তিনজন ছিল, আগের মতো এখানেও তিনজন আছে এবং তারা সেম ভাবে 300 নিউটন ফোর্স অ্যাপ্লাই করতেছে, তাই না, যে F1 সাপোজ। আচ্ছা, আর এইখানে কি হচ্ছে, এখানে মাত্র একজন, এখানে তিনজন ছিল, এখানে দুইজন মনে হয় চলে গেছে, ভয় পাইছে, তো এখানে একজন আছে। একজন তো আর তেমন একটা বল ক্রিয়েট করতে পারে, তিনজন মিলে 300 দিচ্ছিল, সে একা এবার 100 দিচ্ছে, মানে এক একজন 100 100 করে দিচ্ছিল আর কি। তো এখন এখানে একা 100 দিলে সে কি 300 সাথে পারবে? সে কিন্তু এখানে কি দিচ্ছিল, যে F2 দিচ্ছিল, F2 এর মান ছিল 100, আর তারা যেতে 300। তো এখানে কি একটা ইমব্যালেন্স ইমব্যালেন্স ক্রিয়েট হয়ে গেছে না? এখানে কোনো ব্যালেন্স নেই। তো এই যে দেখো, এটাকে আমরা অসাম্য বল বলবো, ঠিক আছে। তো এটা হচ্ছে চিত্রের মাধ্যমে বুঝছি। তোমরা একটা জিনিস খেয়াল করো, মনে করো কোনো একটা আহ কোন একটা বস্তুকে আমরা যদি, কোন একটা বস্তুকে আমরা যদি সাপোজ, কোন একটা বস্তুকে যদি আমি একটা নরম সুতা দিয়ে, সাপোজ আটকায় দিই, একটা নরম সুতা দিয়ে মনে করো আটকায় দিছি, এটা মনে করো আমাদের কোন একটা বস্তু ছিল, এটা মনে করো কোন একটা বস্তু ছিল আমাদের এম ভরের একটা বস্তু, এটাকে আমি একটা সুতা দিয়ে আটকায় দিলাম, ঠিক আছে। এটা মনে করো একটা অবলম্বন, দেয়াল হতে পারে, একটা অবলম্বন হতে পারে, আটকায় দিলাম। দেখো এই বস্তুটা পৃথিবীর মধ্যে অবস্থিত প্রথমত, ঠিক আছে। তো এই বস্তুটা যদি এম ভরের হয়, তার একটা ওজন আছে না, এবং ওজন সবসময় কি নিচের দিকে কাজ করে না? ডব্লিউ ইজ ইকুয়াল টু এম জি, এটা কিন্তু আমরা সবাই জানি, ডব্লিউ ইজ ইকুয়াল টু এম জি, নিচের দিকে ক্রিয়া করে। এখন যদি নিচের দিকে শুধুমাত্র এই বলটা ক্রিয়া করতে থাকে, তাহলে কি হওয়ার কথা ছিল, কি হওয়ার কথা ছিল? এই সুতোটা ছিঁড়ে, এই এম ভরের বস্তুটা নিচের দিকে নেমে পড়ার কথা ছিল না, বা ছিটকে পড়ার কথা ছিল না? কিন্তু এই জিনিসটা কি কখনো হয়? আমরা কিন্তু এই জিনিসটা হইতে দেখি না। আমরা দেখি কি যে এই বস্তুটা সবসময় এই সুতোর মধ্যে আটকে আছে। কেন থাকে? একটা বল যদি এক্সট্রা করে নিচে কাজ করতে থাকে অলওয়েজ, এবং সেই বলটা যদি একটু বেশি হয়, তাহলে কিন্তু এই সুতোটা ছিঁড়ে গিয়ে এই ফোর্স বলটা নিচে চলে আসার কথা। কিন্তু এই জিনিসটা আমরা কখনো দেখি না। আরে, এই জিনিসটা আমরা কখনো দেখি না, এই জিনিসটা আমরা কেন দেখি না বলতো? কারণ এই যে সুতাটা ছিল, এই সুতার মধ্যে একটা অপোজিট দিকে সেম পরিমাণ বল কাজ করে, এবং সেই বলটাকে আমরা বলি হচ্ছে সুতার টেনশন ফোর্স। এই টি ফর টেনশন ফোর্স, বা এটাকে বাংলা ভাষায় বলা হয় টান বল। এটাকে বাংলা ভাষায় কি বলে? এটাকে বাংলা ভাষায় বলা হচ্ছে টান বল, ঠিক আছে। তো দেখো, এই বস্তুটা সাম্যাবস্থায় থাকবে তখনই, বস্তুটা বস্তুটা এই যে বস্তুটা ইকুইলিব্রিয়াম 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 বা সাম্যাবস্থায় সাম্যাবস্থায় থাকবে যদি, সাম্যাবস্থায় থাকবে যদি যদি টি ইজ ইকুয়াল টু ডব্লিউ হয়, বা টি ইজ ইকুয়াল টু এম জি হয়। বুঝতে পারছি? টি ইজ ইকুয়াল টু এম জি হয় মানে এই সুতার টান এবং এই বস্তুর যে ওজন এম জি, এই দুইটা যখনই সমান হয়ে যাবে, তখনই আমরা দেখবো যে বস্তুটা সাম্যাবস্থায় আছে, কোনো ধরনের কোনো নড়াচড়া নাই। বুঝতে পারছি? কোনো ধরনের কোনো নড়াচড়া নাই। যখনই এমজিটা একটু বেশি হয়ে যাবে,
যখনই এই এমজিটা মনে করো যে ডব্লিউ ইজ গ্রেটার দেন যদি টি হয়ে যায়, তখনই কিন্তু দেখবা যে এই সুতোটা ছিঁড়ে এই বস্তুটা নিচের দিকে পড়ে গেছে। ঠিক আছে, যেটা আমরা নর্মালি দেখি না, বা যদি এরকম কোনো কেস হয় আর কি, সেক্ষেত্রে আমরা দেখবো যে বস্তুটা কি করছে, বস্তুটা নিচে ছিঁড়ে পড়ে গেছে। তো এই ক্ষেত্রে দেখো, এটা আমি কেন করলাম, এটা কিন্তু একটা সুন্দর সাম্য বলের উদাহরণ। এটা কিন্তু একটা সুন্দর সাম্য বলের উদাহরণ। ঠিক আছে, সাম্য বলের একটা গ্রেট উদাহরণ হতে পারে এই উদাহরণটা। ঠিক আছে, তো এই টি ইজ ইকুয়াল টু এমজি যেটা আমি তোমাদেরকে দেখালাম, এটা একটা সুন্দর কনসেপ্ট, এবং এই কনসেপ্টটা দিয়ে আসলে অনেক ধরনের ম্যাথও তৈরি করা যাওয়া সম্ভব। তো আমি এই ধরনের ম্যাথ তোমাদেরকে সামনে দেখাবো। ম্যাথগুলো খুব ইন্টারেস্টিং আছে। ঠিক আছে, কিভাবে ম্যাথগুলো করতে হয় এবং এই কনসেপ্টগুলো কিভাবে কাজে লাগাতে হয় একটা প্রবলেমের মধ্যে, সেগুলো কিন্তু আমরা সামনে ডিসকাস করব। ঠিক আছে, সো এই কনসেপ্টগুলা বা এই ক্লাসগুলো কিন্তু সেক্ষেত্রে দেখা প্রয়োজন তোমাদের জন্য খুব। ঠিক আছে, তো এটা গেল আমাদের সাম্য বল এবং অসাম্য বলের একটা গুরুত্বপূর্ণ একটা টপিক, এবং এখান থেকে যে টেনশন ফোর্সের যে কনসেপ্টটা চলে আসলো না, এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে, এটা থেকে কিন্তু কোয়েশ্চেন হয় অনেক। ঠিক আছে, তো নেক্সট স্লাইডে যাব। নেক্সট স্লাইডটা হচ্ছে আমাদের ঘাত বল নিয়ে। এটা খুব আরেকটা ইম্পর্টেন্ট এবং আহ, ভালো ইম্পর্টেন্ট বলতে পারো তোমরা। ঠিক আছে, তো ঘাত বল, ঘাত বলের ইংলিশ হচ্ছে ইম্পালস ফোর্স। ইম্পালস ফোর্স, ঠিক আছে, ঘাত বল বা ইম্পালস ফোর্স। দেখো, আমি যদি প্রথমে এটা একটু সংজ্ঞা দিই, ডেফিনিশন দিয়ে দিই প্রথমে। খুবই অল্প সময়ের জন্য যদি খুব বড় মানের কোনো বল বস্তুর ওপর উপর প্রয়োগ হয়, প্রয়োগ হয়, তাকেই কি বলবো আমরা, ঘাত বল বলবো। ঠিক আছে, বল বলে। তার মানে খুবই অল্প সময়ের জন্য, এখানে আমাদের দুইটা জিনিস বলছে, খুবই অল্প সময়ের জন্য যদি খুব বড় মানের কোনো বল, ঠিক আছে, খুব বড় মানের, তার মানে এখানে আমাদের যে বলটা থাকবে, এখানে আমাদের যে ফোর্সটা থাকবে, এই ফোর্সটা হতে হবে খুবই বড়। ঠিক আছে, খুব বড়, খুব বড় এখানে একটা ফোর্স হবে। ঠিক আছে, খুব বড় মানে ফোর্স হবে। আর এখানে যে টিটা বা টাইমের কথা বলে দিছে না, খুব অল্প সময় বা টাইম, এই টাইমটা হতে হবে খুব স্বল্প, খুবই স্বল্প। তার মানে এই খুবই স্বল্প সময়ে যদি কোনো একটা বস্তুর উপর খুব বড় ধরনের বল ক্রিয়েট হয়। দেখো, আমি যে ছবিটা দিছি, ছবিটা একটা ক্রিকেট ব্যাটের এবং একটা বলের, তাই না? ক্রিকেট ব্যাট এবং একটা বল, কোন একটা বল, আমরা যখন ক্রিকেট খেলি, সবাই ক্রিকেট খেলছে আমি জানি। সো এই ক্রিকেট যখন আমরা খেলি, আমরা যখন বল করি, যখন স্পেশালি পেস বলাররা, পেস বলার কি অনেক ফাস্ট বল করে, 140 150-এ বল করে, তাই না, কিলোমিটার/আওয়ারে। তো এই যে জোরে আসে বলটা, ব্যাটসম্যান কি করে, ঠাস করে লাগায় দেয়, তখন 6 মারে বা 4 মারে, বাট একটা শুট যখন করে আর কি, তখন কি হয়, ওই যে বলটা, বলটা তো খুব ফাস্ট আসতেছিল, এবং এই বলটা যখন ব্যাটের সাথে টাচ খায়, বলটা যখন ব্যাটের সাথে টাচ খায়, এবং ব্যাটসম্যান যখন এই বলটার উপর টাচ বা শট মেরে যখন 6 মারতে চায় কিংবা 4 মারতে চায়, তো এই ব্যাটটা যে ফোর্স দেয়, এই ব্যাটটা যে ফোর্স দেয়, এটাকে আমি যদি বলি, দেখা যাচ্ছে না, ওয়েট, আমরা যদি, আচ্ছা, এই ব্যাটটা যে ফোর্স দেয়, এই ব্যাটটা যে ফোর্স দেয়, এটা যদি আমি বলি যে এফ বি, এফ বি মানে ব্যাটের যে ফোর্স আর কি। ঠিক আছে, আর এই বলটা যে ফোর্স দেয়, বলেরটাকে যদি আমি বলি যে মনে করো এফ
বিএল, সাপোজ বিএল ফর বল, হ্যাঁ। তো এই বলটা যেই ফোর্সে ব্যাটের দিকে গিয়ে আঘাত করে কিংবা ব্যাটটা যেই ফোর্সে বলটাকে আঘাত করে, এই দুইটা বলে কিন্তু খুব বেশি হয়, তাই না? এফ বি যেটা, এই এফ বি যেটা আর এফ এল যেটা, মানে ব্যাটের ব্যাটের উপর বলের বল, মানে ব্যাটের উপর ক্রিকেট বলের বল কিংবা ক্রিকেট বলের উপর ব্যাটের যে অ্যাপ্লাই করা ফোর্স, এটা কিন্তু কি হয়, এটা কিন্তু খুবই বড় মানের, তাই না? খুবই বড়। কিন্তু এই যে অ্যাটাক মানে হিটটা যে করলো, ব্যাটটা বলে কিংবা বলটা ব্যাটে যে হিটটা করতেছে না, এই যেখানে যে হিটটা করে, এখানে যে হিটটা করে, এই যে হিটটা করে সেটা কি খুব কম সময় নিয়ে করে না, মানে খুবই খুবই কম সময়। এই টাইমটা এই টাইমটা আমরা কি দেখি, টাইমটা কিন্তু আমরা দেখি যে খুবই খুবই কম সময়, সেটা মনে করো মাইক্রো সেকেন্ড হতে পারে, পিকো সেকেন্ড হতে পারে, ঠিক আছে? এটা কিন্তু খুবই কম সময়ের মধ্যে হয়, বা ফেমটো সেকেন্ড হতে পারে, এফএমএস, হ্যাঁ। এরকম কম সময়ের মধ্যে, খুবই অল্প সময়ের মধ্যে যদি কোনো বড় মানের কোনো একটা বল বা ফোর্স কোনো একটা কিছুর উপর অ্যাপ্লাই করা হয়ে যায়, তখনই আমরা তাকে বলি হচ্ছে ঘাত বল, ঠিক আছে? ঘাত বলকে প্রকাশ করা হচ্ছে জে দিয়ে, ঠিক আছে? ঘাত বলকে প্রকাশ করা হয়, ঘাত বলকে আমরা প্রকাশ করি হচ্ছে জে দিয়ে, ঠিক আছে? ঘাত বলকে আমরা প্রকাশ করি জে দিয়ে, ঘাত বলকে আমরা প্রকাশ করি কি দিয়ে? জে দিয়ে, ঠিক আছে? ঘাত বলের সূত্র কি? ঘাত বলের ফর্মুলা হচ্ছে আচ্ছা কি লিখছি, ফর্মুলা হচ্ছে জে ইজ ইকুয়াল টু জে ইজ ইকুয়াল টু এফ টি। এই এফটা হচ্ছে কি খুবই খুবই বড়, এফটা হচ্ছে খুবই বড়, এই যে এফটা হচ্ছে খুবই বড়, আর এই টিটা হচ্ছে কি খুবই অল্প, জে ইজ ইকুয়াল টু এফ টি। সো আমরা দেখলাম যে জে ইজ ইকুয়াল যদি এফ টি হয়, তাহলে একক কি হতে পারে ঘাত বলের ক্ষেত্রে? এককটা হচ্ছে আমাদের, এককটা কি হবে দেখো, বলের একক কি? বলের একক হচ্ছে নিউটন, আর সময়ের একক কি? সেকেন্ড। তো ঘাত বলের একক হচ্ছে নিউটন সেকেন্ড, ঠিক আছে? নিউটন কি? নিউটন সেকেন্ড। তো এটা হচ্ছে ঘাত বলের একটা ক্ষুদ্র কনসেপ্ট, এবং ঘাত বলটা নিয়ে আসলে না অত বিস্তারিত ভাবে তোমাদের বলাও নেই বইয়ের মধ্যে। আর এটা কখনো কখনো তোমাদের যে সিকিউর খতে চলে আসে, হ্যাঁ। সিকিউ সিকিউর কিসে আসে জানো? সিকিউর খ নাম্বারে চলে আসে, ঠিক আছে? এটা কিন্তু সিকিউর খ এর জন্য ইম্পর্টেন্ট। ওকে। তো দেখো, আজকে এই পর্যন্তই ক্লাস থাকবে। আমরা কি কি দেখেছিলাম একদম প্রথম থেকে যদি আমরা চলে আসি, আমরা ফার্স্টে জড়তা নিয়ে জিনিসপত্র দেখেছিলাম। জড়তা কি? কোনো বস্তু যে অবস্থায় ছিল সেই অবস্থা থাকার যে প্রবণতা, তাকে আমরা জড়তা বলছিলাম। জড়তা দুই ধরনের হয়, গতি জড়তা হয়, স্থিতি জড়তা হয়, ঠিক আছে? জড়তার পর আমরা দেখলাম হচ্ছে বল কি, তাই না? আচ্ছা, বলের এখানে আমরা মনে হয় দুটো জিনিস মিস করছি, তাই না? বলকে আমরা প্রকাশ করি কি দিয়ে? বলকে আমরা প্রকাশ করি এফ দিয়ে, তাই না? আমরা কিন্তু প্রথম থেকে দেখে আসতেছি বলকে আমরা প্রকাশ করি হচ্ছে কি দিয়ে? বলকে আমরা প্রকাশ করি হচ্ছে এফ দিয়ে। ওকে। তারপর বলের একক নিয়ে আমরা কিছু বলতে পারি নাই, কেন বললাম না বুঝলাম না। বলের একক হচ্ছে বলের একক হচ্ছে কি? কেজি। দেখো, ভরের একক হচ্ছে কেজি, তাই না? এই যে ভরের একক হচ্ছে কেজি, আর ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই জিনিসটাকেই না আহ বিজ্ঞানী নিউটনের ওপর শ্রদ্ধা রেখে নিউটন বলে দেওয়া হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের নিউটন। তো বলের একক হচ্ছে আলটিমেটলি এন বা নিউটন। কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার যদি কেউ লিখতে চাও লিখতে পারো, ঠিক আছে? তো বল নিয়ে হচ্ছে আমরা জিনিসপত্র দেখেছিলাম, এবং আমরা বলেছিলাম যে বল বল আর শক্তি শক্তি সেম জিনিস না, ঠিক আছে? বল আর শক্তি কি না? সেম জিনিস না। এটা আমরা দেখেছিলাম, তাই না? জিনিসটা মাথায় রাখতে হবে। শক্তি নিয়ে যখন আমরা পড়াশোনা করবো, তখন আমরা আরো ডিটেলসে দেখবো যে বল আর শক্তি সেম জিনিস না। ওকে। তারপর আমরা দেখেছিলাম হচ্ছে স্পর্শ বল এবং অস্পর্শ বল। স্পর্শ বল এবং অস্পর্শ বল নিয়ে আমরা অনেক ডিটেলসে পড়েছি।
এবং খুব ইন্টারেস্টিং একটা জিনিস ছিল এটা, তোমরা হয়তো বা নতুন দেখবা। এই জিনিসটা তোমরা মাথায় রাখবা, ঠিক আছে? যে স্পর্শ বল বা অস্পর্শ বল যাই বলি না কেন, স্পর্শ কখনো আমরা করতে পারি না। কেন? আণবিক পর্যায়ে ওই যে শেষ কক্ষপথের ইলেকট্রনগুলো একে অপরকে কি করে, একে অপরকে বিকর্ষণ করে, বিধায় কোনো কিছু শেষ পর্যন্ত টাচ করা যায় না। তারপর আমরা নিউটনের ফার্স্ট লটা দেখলাম, নিউটনের তিনটা সূত্র ছিল গতির। হ্যাঁ, আমরা ফার্স্টে হচ্ছে যে আপেল পড়ার সূত্র, মানে গল্পটা যেটা ছিল সেটা বলতেছিলাম। আপেল পড়ার সাথে কিন্তু নিউটনের প্রথম সূত্রের কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? ওটা জাস্ট এমনি একটা গল্প ছিল, জাস্ট ফর ফান। এটা একটা ফান ফ্যাক্ট ছিল, ঠিক আছে? ফান ফ্যাক্ট ছিল। ওকে। তো নিউটনের ফার্স্ট লতে আমরা দেখলাম যে বাহ্যিক বল অ্যাপ্লাই করা না হলে স্থির বস্তু আজীবন স্থির থাকে, এন্ড কি হয়, গতিশীল বস্তু আজীবন সমবেগে সরল রেখায় গতিশীল থেকে যায়, ঠিক আছে? কেন সরল রেখা, সেটা আমরা কিন্তু এখানে ডিসক্রাইব করেছি। এবং আমরা একটা সিস্টেমের মধ্যে আমরা একটা কি বলে পাথর এবং পাতা রাখছিলাম, পাতা রেখে যদি আমি বলি যে এমএস ইজ গ্রেটার দেন এমএল, যদি পাথরের ভর থেকে পাতার ভরটা কি হয়, কম হয়, তাহলে সেক্ষেত্রে বাধাদানকারী বলের উদ্ভব ঘটে। বাধাদান বলকারীকে আমরা এফ বলতেছিলাম, স্মল এফ। ওই স্মল এফ থেকে মূলত আমরা বাহ্যিক বল কি সেটা বুঝতে পারছি। বাহ্যিক বল থেকে কেন সরল রেখায় চলবে, ফার্স্ট সূত্রতে যে সরল রেখার কথা বলা হয়েছে, সরল রেখা চলতে থাকে, সেই সরল রেখাটায় কেন চলবে সেটা আমরা ডিসক্রাইব করেছিলাম, ঠিক আছে? এরপর হচ্ছে গিয়ে আমরা দেখলাম কিছু মৌলিক বল, তাই না? মহাকর্ষ বল দেখেছি, আমরা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স দেখেছি। তারপর হচ্ছে আমরা এর পরেরটা দেখেছিলাম উইকেস্ট ফোর্স এন্ড স্ট্রংগেস্ট ফোর্স, এবার তাই না? এই দুইটা বল নিয়ে আমরা আলোচনা করলাম। তারপর শেষে আমরা কি দেখলাম, শেষে আমরা সাম্য বল এবং অসাম্য বল নিয়ে কিছু জিনিসপত্র পড়াশোনা করলাম। এবং এখানে সুতার টান নামে একটা এক্সট্রা জিনিস চলে আসছিল, সুতার টান। টান বল, বা এটা যদি আমরা স্পেসিফিক্যালি লিখে দিয়ে হচ্ছে সুতার, তাই না? সুতার টান বল। তো আমরা টান বল নিয়ে সামনে আরো অনেক ম্যাথ করবো, আরো মজা হবে, আরো আরো ডিটেলসে পড়বো আমরা, ঠিক আছে? আর শেষ পর্যন্ত আমরা দেখলাম হচ্ছে ঘাত বল। খুবই অল্প সময়ের জন্য যদি খুবই বড় মানের ফোর্স কোনো বস্তুর উপর ক্রিয়েট হয়, অ্যাপ্লাই হয় এক কথায়, তাহলে সেক্ষেত্রে আমরা সেই বলটাকে বলি হচ্ছে ঘাত বল। ঘাত বলকে জে দ্বারা প্রকাশ করি, এবং ফর্মুলা হচ্ছে জে ইজ ইকুয়াল টু এফ টি। বা এটাকে যদি তুমি আরো ভালো মতো বলতে পারো, জে ইজ ইকুয়াল টু এফ ডেল টি, ঠিক আছে? এভাবে বলতে পারো। একক হচ্ছে নিউটন সেকেন্ড, এন সেক নিউটন সেকেন্ড, ঠিক আছে? তো এটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট। এই পর্যন্ত থাকবে হচ্ছে আজকে আমাদের ক্লাস ভাইয়া। আমরা সবাই ভালো মতো পড়াশোনা করব। এবং পার্ট 1 ছিল আজকে, লেকচার 1। আমরা নেক্সট 2 তে ইনশাআল্লাহ আরো গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে হাজির হব, ঠিক আছে? টিল দেন, আল্লাহ হাফেজ।